বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট জায়গায় হচ্ছে প্রপার ডিসক্লোজার না হলে ইনভেস্টররা আসলে লুজার হয়, ইনভেস্টরদের আসলে। এবং ওটার আসপেক্টে আমরা কিন্তু 1929-এর যে গ্রেট ফাইন্যান্স স্টক মার্কেট ক্র্যাশ সেটাকে এক্সাম্পল আকারে দেখাইছি। তো দেন আমরা বলছি ওইটার থেকে গ্যাপ প্রিন্সিপালের যারা অথরিটি এফএসবি কিভাবে ফরমেশন হয়েছে সব মোটামুটি ডিটেলে আমরা আলাপ করেছি। তো এই যে গ্যাপ প্রিন্সিপাল বা আইএফআরএস এর যে স্ট্যান্ডার্ড এগুলার ফলো করার ক্ষেত্রে কিছু ট্রেডিশনাল অ্যাজাম্পশন ফলো করা হয়, যে অ্যাজাম্পশন গুলোর উপরে বেস করলে রুলস রেগুলেশন গুলো সেট করা ইজিয়ার হয়। বাট এই অ্যাজাম্পশন গুলো যদি মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যাপ এর যে প্রিন্সিপাল বা আইএফআরএস যে স্ট্যান্ডার্ড আপনাকে সেট করে দিচ্ছে যে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতে হবে এবং পাবলিকলি ডিসক্লোজ করতে হবে, ওই জিনিসটা আসলে কাজ করানো কঠিন হয়ে যাবে। তো আমরা মোটামুটি যে অ্যাজাম্পশন গুলো খুব জরুরি সেই অ্যাজাম্পশন গুলোতে ফোকাস করব। যেমন আমাদের ফার্স্ট অ্যাজাম্পশনটাই বিজনেস এন্টিটি, যেটা খুবই সিম্পল অ্যাজাম্পশন। এই অ্যাজাম্পশন বলে যে আপনার কোম্পানি আর আপনি মালিক, মালিক আর কোম্পানি দুটো সেপারেট এন্টিটি, এবং মালিকের সাথে কোম্পানির অ্যাকাউন্টের কোনো কানেকশন থাকবে না। হোয়াট আই মিন টু সে, ফর এক্সাম্পল আপনি পার্সোনাল প্রয়োজনে একটা গাড়ি কিনেছেন, পার্সোনাল, এটা কিন্তু কোম্পানির ব্যালেন্স শিটে দেখানো যাবে না অ্যাজ অ্যাসেট। আবার কোম্পানির ব্যবহারের জন্য একটা গাড়ি কিনেছেন, ওটা কিন্তু আপনার পার্সোনাল অ্যাসেট হিসেবে দেখানো যাবে না। তার মানে পার্সোনাল লাইবিলিটি পার্সোনাল অ্যাসেট আলাদা, অ্যাজ এন এন্টিটি পার্সোনাল আলাদা এবং কোম্পানি আলাদা। এবং এই এন্টিটি আলাদা হওয়ার কারণে কিন্তু ইনভেস্টররা ফোকাস করে যে কোম্পানিতে কি কি ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে, ওনারের পার্সোনাল লাইফে কি ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে, কি কিনছেন কি কিনছেন না, কোথায় লাইবিলিটিতে আছেন কোথায় নাই, এগুলো আসলে ম্যাটার করে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাজাম্পশন, কোনো অবস্থাতেই আন্ডার এনি সার্কামস্টান্সেস কোম্পানি এবং ওনার এই দুইজনকে একসাথে চিন্তা করা যাবে না। দোজ টু পার্সন অর দোজ টু এন্টিটি উইল বি টোটালি সেপারেট ফ্রম ইচ আদার। এটা হচ্ছে একদম ফার্স্ট এবং সবচেয়ে পুরানো অ্যাজাম্পশন। ঠিক আছে, এবং এটার কারণে কিন্তু কোম্পানির টু প্রফিটটা মেজারও করা যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বলা ঠিক হবে না, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল। এটা নিয়ে আসলে একটু এলাবোরেট করে আপনাকে বলতে হবে যে গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনটা কি। নামটা শুনে কিন্তু বোঝা যাচ্ছে গোয়িং কনসার্ন, তার মানে বিজনেস চলতে থাকবে। হুম, খেয়াল করেন, দ্য এন্টিটি অর দ্য কোম্পানি উইল রিমেইন ইন বিজনেস ফর এন ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম। এরকম ভাবে চিন্তা করা যাবে না যে ইট উইল বি ক্লোজ ভেরি সুন, ইট ইজ নট এক্সপেক্টেড টু ক্লোজ সুন। তার মানে এটা ভাবা যাবে না যে এটা মনে হয় 1 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে বা 2 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। আপনার অ্যাজাম্পশন ওয়াইজ আপনি যখন অ্যানুয়াল রিপোর্ট, আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করবেন, আপনাকে মনে করতে হবে, আমরা বলি না মনে করেন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এরকম আর কি অ্যাজাম্পশন। আপনাকে মনে করতে হবে এটা ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম পর্যন্ত চলবে, ইট উইল গো অন, দ্য বিজনেস উইল গো অন। এবং আপনি এই অ্যাজাম্পশনের কারণে আম, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখেন, আপনি সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে পারেন। আদারওয়াইজ আসলে একটু কঠিন হয়ে যাবে। কিরকম, আমি যদি একটু বোঝায় বলি, আপনারা কিছু কিছু ধরেন ধরেন একটা মেশিনারি আপনি আপনার বিজনেসের জন্য কিনেছেন, মেশিনারিটা 10 কোটি টাকা দিয়ে কিনছেন। পয়েন্টটা হচ্ছে এটাকে আপনি কিভাবে ট্রিট করেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। আপনি কিন্তু সরাসরি এটাকে অ্যাসেটে দেখায় দেন, আপনি কিন্তু এটাকে অ্যাসেটে দেখান। কেন অ্যাসেটে দেখান? বিকজ আপনি মনে করেন যে এই মেশিনটার মিনিমাম এক্সপেক্টেড লাইফ হচ্ছে 10 বছর, তার মানে এটা থেকে আপনি আগামী 10 বছর বেনিফিট পাবেন। অ্যাজ এ রেজাল্ট, বিজনেস যেহেতু 10 বছর চলবে এটা আপনি মিনিমাম ধরেই নিছেন, আপনি এটাকে অ্যাসেট আকারে দেখাচ্ছেন। কিন্তু আপনি যদি গোয়িং কনসার্ন অ্যাজাম্পশনটা ইগনোর করেন, আপনি যদি মনে করেন যে না বিজনেস গোয়িং কনসার্ন না, বিজনেস হচ্ছে লিকুইডেশন কনসেপ্টে চলবে,
লিকুইডেশন কনসেপ্ট কি? লিকুইডিটি মানে একটা জিনিস সেল করে টাকায় কনভার্ট করে ফেলা। আপনি যদি মনে করেন আপনার বিজনেস লিকুইডিটি কনসেপ্টে চলবে, তাহলে কিন্তু বিষয়টা কি হবে, আপনি অ্যাসেট কিনছেন, বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাকে অ্যাসেট আকারে দেখানো যাবে না। এটাকে দেখাইতে হবে কি, অ্যাজ এন ইনভেন্টরি কিনছেন, এবং এটা বিজনেস তো 1 বছর পরে বন্ধ হয়ে যাবে, এটা লিকুইডেশন ভ্যালু কত, যখন বন্ধ হবে বেচে দিলে কয় টাকা পাবো, ওইটা আপনাকে রিপোর্ট করতে হবে। দুইটা রিপোর্টিং কিন্তু দুই রকম। এবং যেহেতু আপনি গোয়িং কনসার্ন প্রিন্সিপালে বিলিভ করেন, আপনি বিশ্বাস করেন যে অ্যাসেটটা 10 বছরের সার্ভিস লাইফ আপনাকে দিবে এবং কোম্পানি চলবে, আপনি তখন ডেপ্রিসিয়েশনের কনসেপ্টটা এখানে নিয়ে আসেন। আপনি প্রত্যেক বছর মনে করেন 10% করে, 10 কোটি টাকা 10% করে প্রত্যেক বছর 1 কোটি টাকা করে ডেপ্রিসিয়েট করতে থাকেন। তার মানে ফার্স্ট ইয়ার শেষ, পরের বছরে এটাকে দেখাচ্ছেন 10 কোটি মাইনাস 1 কোটি, 9 কোটি টাকা। সেকেন্ড ইয়ার শেষ, আপনি এটাকে দেখাচ্ছেন 10 কোটি মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2 কোটি। এভাবে করে আপনি আস্তে 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 এটাকে 10 বছর পর্যন্ত ক্যারি করলেন এবং 10 বছরের মাথায় অ্যাসেটটাকে আপনি জিরো করে দিলেন। কিন্তু লিকুইডেশন প্রিন্সিপালে যদি যান, দ্যাট ইজ আপনি বিলিভ করেন না যে গোয়িং কনসার্ন আছে, তখন কিন্তু জিনিসটা কি দাঁড়াবে, তখন কিন্তু আপনার অ্যাসেটটার কোনো ডেপ্রিসিয়েশন ভ্যালু বলে কিছু নাই। অ্যাসেটের একটা ভ্যালু রিলেভেন্ট, অ্যাসেট কিনছেন কত দিয়ে এবং বছর শেষে এটা বেচতে পারবেন কত দিয়ে, শেষ। নেক্সট ইয়ারের বলে আর কোনো কথা নাই, এটা কোনো অ্যাসেট না যেটা আপনি ক্যারি করবেন। এবং এই গোয়িং কনসার্নের আরেকটা জিনিস না বললেই না, আপনাদের বোঝানোর জন্য জিনিসটা, কারণ গোয়িং কনসার্ন প্রিন্সিপালটা এত ক্রুশাল, কিন্তু এটা অনেক সময় অনেকে একটু বুঝতে ভুল করে। যেমন ধরেন আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স, এই কনসেপ্টটার নাম কিন্তু শুনেছি অনেকবার, প্রিপেইড ইন্স্যুরেন্স। তো প্রিপেইড ইন্স্যুরেন্সের কনসেপ্টটা কি? দেখেন, আপনি ধরেন একটা কোম্পানির ইন্স্যুরেন্স, হ্যাঁ, ইন অ্যাডভান্স কিনছেন। লেটস সে আমি স্কোয়ার ফার্মা দিয়ে একটা এক্সাম্পল দিই, হাইপোথেটিক্যাল এক্সাম্পল, ইট ইজ নট রিয়েলিটি। আমি ধরে নিলাম স্কোয়ার ফার্মা ইন্স্যুরেন্স নিয়েছে 1 লক্ষ, লেটস সে 1,20,000 টাকা, এবং এটা 1 বছরের জন্য। এবং আপনি ইন্স্যুরেন্সের পুরো টাকাটা জানুয়ারির 1 তারিখে দিয়ে দিচ্ছেন, সারা বছরের ইন্স্যুরেন্স আপনি জানুয়ারির 1 তারিখে দিয়ে দিলেন 1,20,000 টাকা। এবং এটাকে আপনি রেকর্ড করলেন কি হিসাবে, যেহেতু আগাম ইন্স্যুরেন্স দিয়েছেন, প্রিপেইড ইন্স্যুরেন্স অ্যাজ অ্যাসেট। আচ্ছা, এবং ক্যাশ যেহেতু দিয়েছেন, ক্যাশটাকে আপনি ক্রেডিট করে দিচ্ছেন, যাই হোক। তো এই যে প্রিপেইড ইন্স্যুরেন্সকে আপনি দেখাচ্ছেন অ্যাসেট আকারে, এই অ্যাসেট দেখায় আসলে কি বুঝাইতে চাচ্ছেন? ধরেন 3 মাস চলে গেল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 1,20,000 টাকাকে যখন আপনি 12 দিয়ে ভাগ করবেন, প্রত্যেক মাসে ইন্স্যুরেন্সের কাভারেজ পড়বে 10,000 টাকা করে। 3 মাস যখন চলে গেল, আপনি কি করবেন, আপনি 3 মাসে 30,000 টাকা মাইনাস করে দিলেন প্রিপেড ইন্স্যুরেন্স থেকে। তার মানে আপনি কি বুঝালেন, আপনি বুঝালেন যে আমার ইন্স্যুরেন্স বাকি আছে, আর প্রিপেড ইন্স্যুরেন্স বাকি আছে আর 90,000 টাকা। এই 90,000-এর মধ্যে 30,000 খরচ হয়ে গেছে, রাইট? এবং 90,000 টাকা স্টিল আপনি অ্যাসেটে দেখাচ্ছেন ইন দ্য নেম অফ প্রিপেড ইন্স্যুরেন্স। কেন দেখাচ্ছেন? বিকজ আপনি বিলিভ করেন আপনার বিজনেস কন্টিনিউ করবে অপারেশন, এবং এটা ফিউচার ইন্স্যুরেন্সের বেনিফিটটা পাবে। কিন্তু যদি হঠাৎ করে আপনার মনে হয় যে না, জানুয়ারি না, ফেব্রুয়ারির পরে যদি আপনার মনে হয় যে না, আমারটা গোয়িং কনসার্ন না, আমারটা লিকুইডেশন, তার মানে এই বছরটা যাওয়ার, এই মাসের পরেই কোম্পানি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না যে 3 মাস পরে আপনার কোম্পানি বন্ধ হয়ে যাবে। আপনি কিন্তু তখন এটা করতে পারবেন না যে 1,20,000 মাইনাস 30,000, সো 30,000 খরচ দেখাইলাম আর 90,000 আমি প্রিপেড ইন্স্যুরেন্স আকারে অ্যাসেটে দেখায় রাখলাম। কেন? কারণ এই অ্যাসেটটা আমাকে আগামী 9 মাস আরো বেনিফিট দিবে 90,000 টাকা। আপনার তো 9 মাস নাই, আপনি বন্ধ হয়ে যাচ্ছেন। তখন কিন্তু এই প্রিপেড ইন্স্যুরেন্স বলে কিছু থাকবে না, তখন থাকবে ক্যান্সেলেশন পলিসি ভ্যালু। আপনি যদি বিলিভ করেন আপনার গোয়িং কনসার্ন নাই, আপনাকে দেখাইতে হবে যে আমার যদি 90,000 টাকার প্রিন্সিপাল ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করতে হয়, এখন যেহেতু কোম্পানি বন্ধ হয়ে যাবে, আপনি তো ইন্স্যুরেন্স পলিসিটা ক্যান্সেলই করবেন। ক্যান্সেলেশন ভ্যালু কত? লেটস সে ক্যান্সেলেশন রিফান্ড হিসেবে আপনাকে 20,000 টাকা দিবে, আপনাকে ইন্স্যুরেন্স আকারে আপনার ব্যালেন্স শিটে এই 20,000 টাকাই দেখাইতে হবে, আপনি 90,000 টাকা দেখাতে পারবেন না। তাহলে দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন, গোয়িং কনসার্ন প্রিন্সিপালের কারণে কিন্তু আমরা এই যে প্রিপেড ইন্স্যুরেন্সকে দেখাচ্ছি, 12 মাসে স্প্রেড করতেছি, হ্যাঁ,
এবং আমরা ডেপ্রিসিয়েশন দেখাচ্ছি, 10 বছর ধরে ধরে মাইনাস করতেছি, কিন্তু যদি গোয়িং কনসার্ন প্রিন্সিপালটা না থাকতো, আপনি যদি বিশ্বাস করতেন কোম্পানি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনি ডেপ্রিসিয়েশন, প্রিপেইড ইন্স্যুরেন্স এই কোনো কনসেপ্টে আপনার কাজে আসতো না। বিকজ আন্ডার গোয়িং কনসার্ন, এটা লাস্ট কনক্লুডিং রিমার্ক, আন্ডার গোয়িং কনসার্ন অনলি ফিউচার বেনিফিট ম্যাটার্স। যে ফিউচার বেনিফিট কি পাবেন সেটাকে অ্যাসেট আকারে দেখেন। তো ফিউচার থাকলেই না ফিউচার বেনিফিট, যেহেতু গোয়িং কনসার্ন বলছি, ফিউচার আছে। কতদিন আছে? ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম। কিন্তু যদি লিকুইডেশন ভ্যালুর কনসেপ্টটা যান, যে ইউ ডোন্ট বিলিভ ইন গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, তাহলে কিন্তু অনলি ক্যাশ ম্যাটার্স। আপনি কি ক্যাশ হাতে পাচ্ছেন, অথবা কি ক্যাশ রিকভারি করতে পারবেন, কি ক্যাশ দিয়ে দিচ্ছেন, এগুলো শুধু ম্যাটার করবে। অ্যাক্রুয়াল কোনো কিছু আপনার জন্য ম্যাটার করবে না। দ্যাটস ওয়াই আমরা বলি যে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল ইজ ভেরি ক্রুশাল ফর মডার্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যে অ্যানুয়াল রিপোর্ট আপনারা রেডি করেন, যে ইনকাম স্টেটমেন্ট আপনি দেখান, যে ব্যালেন্স শিট আপনি দেখান, যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি দেখান, সেটার একটা মূল ফাউন্ডেশন কিন্তু হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল। আপনাকে এক্সাম্পল দিলে আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে, যেমন ধরেন ইনভেন্টরি। হ্যাঁ, আমরা আমরা আসলে ইনভেন্টরিকে কিভাবে, ইনভেন্টরির কস্টটাকে দেখাই। আমি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই। ধরেন আপনি ইনভেন্টরি কিনছেন 10 লাখ টাকা, ঠিক আছে? তো আপনি এখন এটাকে কিভাবে দেখাবেন? আমরা ইনভেন্টরির ক্ষেত্রে কি করি, আমরা ইনভেন্টরি 10 লাখ টাকা 10 লাখ টাকায় দেখাই, যে আমার ইনভেন্টরির কস্ট হচ্ছে, কিনছি 10 লাখ টাকা দিয়ে, সো দ্যাট ইজ দ্য কস্ট 10 লাখ টাকা। কিন্তু আপনি যদি লিকুইডেশন কনসেপ্টে যান এবং আপনার বিজনেস বন্ধ হয়ে যাবে আপনি মনে করতেছেন, আপনি কি আসলে ইনভেন্টরির কস্টটাকেই 10 লাখ টাকায় দেখাইতে পারবেন? আপনি দেখাইতে পারবেন না। তখন আপনাকে দেখাইতে হবে এটার সেল বাজার মূল্য। ভ্যালু, এটার বাজার মূল্য। এবং সবসময় মনে রাখবেন, যখন আপনি লিকুইডেশন কনসেপ্টে যাবেন, আপনি কিন্তু ইনভেন্টরির ইভেন মার্কেট ভ্যালুও পাবেন না। কেন? বিকজ আপনাকে ডিস্ট্রেস সেল করতে হবে, ইউ হ্যাভ টু সেল ইট ভেরি কুইকলি, এন্ড পিপল নো দ্রুত সেল যে করতে হবে। আপনার কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি 10 লাখ টাকারটা 4 লাখ টাকায় পাবেন। আপনি কিন্তু তখনও অ্যানুয়াল রিপোর্ট প্রিপেয়ার করবেন, বাট নট আন্ডার গোয়িং কনসার্ন। আপনি অ্যানুয়াল রিপোর্ট প্রিপেয়ার করবেন লিকুইডেশন কনসেপ্ট। তখন 10 লাখ টাকার ইনভেন্টরি কস্টিং আপনাকে দেখাইতে হবে 4 লাখ টাকা। সিম্পল এজ দ্যাট, যেটা আপনি ডিস্ট্রেস সেল করে পাবেন। তাহলে দেখেন, একটা গোয়িং কনসার্ন প্রিন্সিপালের কারণে কিন্তু অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা আইটেমের ট্রিটমেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আপনি যখন চিন্তা করবেন ইট ইজ গোয়িং কনসার্ন, সো ফিউচার বেনিফিট ম্যাটার্স। আপনি যখন চিন্তা করবেন যে গোয়িং কনসার্ন না, অনলি ক্যাশ রিকভারেবল ইজ ম্যাটার, যে কি ক্যাশ আপনি রিকভার করতে পারবেন, দ্যাট ম্যাটার্স। সো এবং এবং নট অনলি দ্যাট, আপনি গোয়িং কনসার্নের কারণেই কিন্তু অ্যাসেট বলে একটা জিনিস ব্যালেন্স শিটে দেখান, কারণ ব্যবসা চলবে। সো অ্যাসেট আছে, অ্যাসেট মানে কি, যেটা আপনাকে লম্বা সময় বেনিফিট দিবে। ইফ দেয়ার ইজ নো গোয়িং কনসার্ন, যে ব্যবসা চলবে না, ব্যবসা বন্ধ হয়ে যাবে, অ্যাসেট বলে কোনো কিছু আপনার কিন্তু ব্যালেন্স শিটে থাকবে না। দেয়ার ইজ নাথিং কল অ্যাসেট, দেয়ার ইজ নাথিং কল লায়াবিলিটি। অনলি কি ক্যাশ যাচ্ছে, কি ক্যাশ আসতেছে, এটা ম্যাটার করবে। সো গোয়িং কনসার্ন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিলার ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, পরেরটা আরো ইম্পর্টেন্ট, টাইম পিরিয়ড। খুব সহজ, সহজ এই জন্য যে আমরা টাইম পিরিয়ড নিয়ে যখন পড়াই, আমরা এক কথাই বলে দিই, ভাই একটা নির্দিষ্ট টাইম পরে পরে আপনি কিন্তু আপনার কোম্পানির পারফরমেন্স রিপোর্ট করবেন, নির্দিষ্ট টাইম পরে পরে। সে নির্দিষ্ট টাইমটা কতদিন? আচ্ছা, ইকুইডিং টু গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, দেখেন কনফ্লিক্টটা কোথায়। আপনি তো গোয়িং কনসার্নে বিলিভ করছেন, কারণ করতেই হবে। এই গোয়িং কনসার্ন বলে যে ব্যবসা শুরু হয়েছে আজকে, যেদিন গিয়ে বিজনেস ক্লোজ বাবা হবে, আমরা কিন্তু গান দিতেছি ওখানে। যেদিন আপনি বিজনেস শুরু করেছেন আর যেদিন গিয়ে বিজনেস ক্লোজ হবে, আপনার ক্লোজিং এ গিয়ে আপনি আপনার পারফরমেন্স রিপোর্ট করবেন, তাহলে গিয়ে আপনি ট্রু পারফরমেন্সটা পাবেন। এটা খুবই অনেস্ট একটা কথা। কেন? আপনি অ্যাকাউন্টস রিসিভেবল দিয়ে যদি আমি আপনাকে বোঝাই, অ্যাকাউন্টস রিসিভেবল কি আসলে? অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে টাকাটা আমি পাই নাই, আমি সেল করছি, সেলটা বাকিতে করছি, এবং আমাকে টাকা দিবে, রাইট? তা আমি এটা গোয়িং কনসার্ন প্রিন্সিপালে অ্যাকাউন্টস রিসিভেবল হিসাবে দেখাচ্ছি। এখন যদি আমি গোয়িং কনসার্ন প্রিন্সিপাল অনুযায়ী রিপোর্টিং এ যাই যে আমার পারফরমেন্স কেমন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু একটা খুব আনসার্টেন অ্যাকাউন্ট, বিকজ ইট ইজ রিসিভেবল। আপনি যে পুরাটা রিকভার করবেন এটার কোনো গ্যারান্টি নেই। এমনও হতে পারে 10 লাখ টাকা অ্যাকাউন্টস রিসিভেবলের 5 লাখ টাকা আপনি পাইবেন রিয়েলিটিতে। এখন আপনি যদি রিয়েল পারফরমেন্স শো করতে যান, তাহলে আপনাকে ওয়েট করতে হবে, যেদিন ব্যবসা ক্লোজ হবে সেদিন গিয়ে সামারি টানবেন, যে আমি তো সেল করছিলাম 10 লাখ টাকা বাকিতে, কত টাকা পাইছি? 5 লাখ টাকা, ওইটাই দেখাবেন। কিন্তু
কবে আপনার বিজনেস ক্লোজ হবে। এখন মডার্ন বিজনেসে এক একটা কোম্পানি 30, 40, 50, 60, 100, 150 বছরেরও পুরানো কোম্পানি আছে। তা আপনি কি বসে থাকবেন, পারফরমেন্স রিপোর্ট করবেন না? দিস ইজ নাও নট হাউ ইট ইজ ডান, বিকজ ইন টুডেজ ওয়ার্ল্ড আগে কিন্তু এরকম হতো, বহু আগে বিজনেস শুরু শেষ ফাইনাল ক্লোজিং, এবং ওখানে কোনো এরর থাকতো না, আনসার্টেনটি বলে কিছু থাকতো না। যা রিসিভেবল রিসিভ করছেন তাই আপনি রিপোর্ট করছেন, কারণ আপনি তো ক্লোজিং দেখে ফেলছেন। কিন্তু এখন যেটা হয়, আমরা তো স্টক মার্কেট থেকে পাবলিকের কাছ থেকে টাকা নিই, শেয়ার পাবলিকলি লিস্ট করি কোম্পানি। তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলে দিছে যে আপনি যেহেতু পাবলিকলি লিস্টেড কোম্পানি, আপনাকে নির্দিষ্ট সময় পর পর আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিকের কাছে ডিসক্লোজ করতে হবে। তো তাহলে কতদিন পর পর করবো? নর্মাল প্র্যাকটিসটা হলো এগুলা, এই যে এখানে যেগুলো স্লাইডে দেখতেছেন, 365 ডেজ। এখন এই 365 ডেজ বা আপনি 1 বছরও বলতে পারেন, সে 1 বছরটা আপনি চাইলে ক্যালেন্ডার ইয়ার করতে পারেন। ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ইউ ক্যান ডু দ্যাট। অনেকে ফিসক্যাল ইয়ারও করে, জুন টু জুলাই বাজেটটা যখন আসে, সেটাও ফাইন, 365 ডেজ। অনেকে ন্যাচারাল বিজনেস ইয়ার করে। ন্যাচারাল বিজনেস ইয়ার মানে আমার প্রোডাক্টের সেলটা সবচেয়ে বেশি থাকে কখন, ওই সময়টাকে আমি আমার বিজনেসের স্টার্টিং টাইম ধরবো, এবং যে সময়টায় গিয়ে বছরের আমার সেলটা লো হয়ে যায়, যে একদম ইনভেন্টরি লোতে চলে গেছে, সেল ডান, খুব বেশি বেচা কিনা নেই, ওটাকে আমি ক্লোজিং ধরি। এই জন্য দেখবেন অনেক কোম্পানির ক্লোজিং কিন্তু মার্চ টু এপ্রিল আছে, কারো কারো ফেব্রুয়ারি মার্চ আছে, ওটা ওদের ন্যাচারাল বিজনেস ইয়ার, সিজনাল বিজনেস ইয়ার। কিন্তু টাইমটা 365 ডেজ, 1 ইয়ার। তা আপনি যেটাই করেন অ্যাবসলিউটলি ফাইন, এবং এটা অডিটেড হইতে হবে। অ্যানুয়াল রিপোর্টটা যখন করবেন, ইট হ্যাজ টু বি অডিটেড বাই আ থার্ড পার্টি, এক্সটার্নাল অডিটর, নট ইন্টারনাল অডিটর। এবং এই টাইম পিরিয়ড অ্যাজাম্পশনের কারণে কিন্তু কিছু ইনঅ্যাকুরেসি তৈরি হয়, এটাও আপনাকে মেনে নিতে হবে। কারণ ওই যে বললাম, আপনি তো সেল দেখাচ্ছেন 10 লাখ টাকা, আর সেলের এগেনস্টে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট করছেন ব্যালেন্স শিটে 10 লাখ টাকা। রিপোর্টিং কিন্তু ডান, সেলটাকে আপনি পুরো রেভিনিউ আকারে দেখাই দিচ্ছেন, কিন্তু এই অ্যাকাউন্টস রিসিভেবল যদি ভবিষ্যতে গিয়ে পুরাটা রিকভার করতে না পারেন, যেটা আপনি সেল আকারে পুরাটা রেভিনিউ দেখাই দিচ্ছেন, দ্যাট ইজ আ প্রবলেম। সেটা হইতেই পারে। তো এই ইনঅ্যাকুরেসি হবে, কিছুটা ইনঅ্যাকুরেসি থাকবে, ধরে নিয়েই কিন্তু আমরা কি করি, আমরা টাইম পিরিয়ড অ্যাজাম্পশনে বিলিভ করি। এখন কথা আছে যে স্যার এটা কি মিনিমাইজ করা যায়? হ্যাঁ, আমরা মিনিমাইজ করি। তো কিভাবে করি? আমরা কিন্তু প্রভিশন রাখি, যে ঠিক আছে অ্যাকাউন্টস রিসিভেবল এটার কিছু ডিফল্ট হইতে পারে। আমরা কি করি, ব্যাড ডেট প্রভিশন ক্রিয়েট করি, যে আমি যে রিসিভেবল সেল করছি তার 5% আমি ধরে নিচ্ছি রিকভার হবে না। এখনো কিন্তু গ্যারান্টেড না, বাট আমি 5% আন্ডার কনজারভেটিজম প্রিন্সিপাল, একটু রক্ষণশীলতা, 5% আমি প্রভিশন রেখে দিলাম। এখন 5% রাখবো না 10% রাখবো, এটা নির্ভর করে। আপনি আপনার কোম্পানির হিস্টোরিক্যাল অ্যানালাইসিস করবেন, যে আগের বছরগুলোতে আমার অ্যাকাউন্টস রিসিভেবলের কত টাকা ডিফল্ট হয়েছে, সেটাকে ওই পার্সেন্টেজটাকে আপনি ব্যাড ডেট হিসাবে প্রভিশনিং করে রাখবেন, সেলস থেকে বাদ দিয়ে রাখবেন। 5% ব্যাড ডেট হইতে পারে, ফাইন। আর যদি বলেন যে স্যার যখন কাভার হয়ে গেছে 100% পাইছে স্যার, ব্যাড ডেট তো হয় নাই, ওই প্রভিশন রিলিজ হয়ে যাবে। প্রভিশন যখন রিলিজ হয়ে যাবে, 100% কাভার করে ফেলছেন, আপনার ওই বছরের প্রফিট বেশি আসবে, অসুবিধা নেই। হ্যাঁ, তারপরও তারপরও আমি বলবো, যেহেতু আপনি প্রভিশনিং রাখছেন, এই প্রভিশনেরও তো ইনঅ্যাকুরেসি, কারণ 5% রাখছেন, 10%ও হয়ে যেতে পারে। আবার 5% রাখছেন, মাত্রই বললাম 1%ও আপনার ডিফল্ট নাও হইতে পারে। সো আন্ডার টাইম পিরিয়ড অ্যাজাম্পশন কিছু আসলে ইনএকুরেসি থাকবে, সেটা মেনে নিয়েই আমাদের টাইম পিরিয়ড অ্যাজাম্পশন করতে হবে। কেন? নইলে কোম্পানির পারফরমেন্স ইভ্যালুয়েট করা যাবে না, যে বছর বছর কোম্পানি কেমন করতেছে আমি জানতে পারবো না। এবং সেটা জানতে না পারলে, অ্যাজ এ ইনভেস্টর, আমি আসলে ইনভেস্ট করব বা একটা কোম্পানির শেয়ার কিনবো, বা একজন আদার ইউজার, সে আপনি তার কাছে টাকা ধার চাইছেন, সে আপনার কোম্পানিকে অ্যাসেস করবে কিভাবে? ইউ ডু নট পাবলিশ অ্যান অ্যানুয়াল রিপোর্ট। তো এই জন্য টাইম পিরিয়ড অ্যাজাম্পশন বলে যে ঠিক আছে, আপনি টাইম পিরিয়ড অ্যাজাম্পশন অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর আপনার কোম্পানির ফাইন্যান্সিয়ালটা ডিসক্লোজ করবেন, অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্ট করবেন। এবং সেটা এখন মডার্ন অ্যাকাউন্টিং এ, মডার্ন ফাইন্যান্সে যেটা হয়েছে, অ্যানুয়াল রিপোর্ট একবার হয় বছরে, অডিটেড, কিন্তু কোয়ার্টারলি রিপোর্টিংও যায়, Q1, Q2, আন Q3। আন এবং আন ওটা আনরিপোর্ট আন ইতে
আনঅডিটেড আনঅডিটেড, যায়। জি জি। হ্যাঁ, আনঅডিটেড যায়। কোয়ার্টারলিটা কিন্তু আনঅডিটেড যায়। এই জন্য আমরা সবসময় বলি কোয়ার্টারলি দেখে আপনি ইনভেস্টমেন্টে গ্যারান্টি সহকারে যাবেন না, বাট কোয়ার্টারলি ট্রেন্ড ইজ ভেরি গুড। আপনি অ্যাটলিস্ট কোয়ার্টারলি দেখলে কিছুটা অ্যাসেস করতে পারবেন। তবে কোয়ার্টারলির অনেক ঝুঁকি থাকে। ঝুঁকিটা কিরকম আপনাকে আমি আহ 2-3 মাস আগের একটা রিয়েল কেস দিয়ে বলি। কোম্পানির নামটা বলবো না, এই জন্য বলবো না, এটা স্টক মার্কেট রিলেটেড সেন্সিটিভ নিউজ। আন্ডার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট আমরা আসলে এইভাবে কোম্পানির নামে বললে আপনি অ্যাজ এন ইনভেস্টর ইনফ্লুয়েন্স হতে পারেন টু ইনভেস্ট, এটা করা যাবে না। একটা ব্যাংক, ঠিক আছে, ওই ব্যাংকের শেয়ারের প্রাইস ছিল অ্যারাউন্ড 12 to 12.5, 12 থেকে 12.5 টাকা। এবং এটা থার্ড কোয়ার্টারের সময়, থার্ড কোয়ার্টার পর্যন্ত ওদের যে রিপোর্টিং অ্যাজ পার থার্ড কোয়ার্টার 9 মাসের রিপোর্টিং, ওইটার অ্যানালাইসিসের ভিত্তিতে এবং কোম্পানির পারফরমেন্স অ্যানালাইসিস করে অ্যানালিস্টরা এবং মার্কেটে একটা পাইপ তৈরি হলো যে ওদের অ্যানুয়াল ক্লোজিং আর্নিং পার শেয়ার, নেট প্রফিট খুবই ভালো আসবে। এবং এক্সপেক্টেড ছিল 50 পয়সা আসবে পার শেয়ার, ইপিএস 50 পয়সা আসবে। হ্যাঁ, তো ওই অনুযায়ী ওই এক্সপেকটেশনে যখন অ্যানুয়াল রিপোর্ট বা ডিক্লারেশনের সময় আসলো, শেয়ারটার দাম বাড়া শুরু করলো। পিপল ওয়ার বাইং, বাড়তে 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 এটা 12.5 টাকা থেকে 18-19 টাকায় চলে গেল। এরপরে যখন ডিক্লারেশন আসলো, লাইক ম্যানি ইনভেস্টর আই অলসো গট শক। পার পয়সা যেখানে আমাদের 50 পয়সা এক্সপেকটেশন ছিল পার শেয়ার, ইপিএস আসছে 4 পয়সা পার শেয়ার। তার মানে এক্সপেকটেশন থেকে 46 পয়সা কম। এবং যখন আমি পার্সোনালি অ্যানুয়াল রিপোর্টটা দেখলাম, আমি অ্যানুয়াল রিপোর্ট দেখলাম যে ওরা একটা প্রভিশনিং করেছে। প্রভিশনিং তার মানে আহ কোনো একটা লোন ডিফল্ট হতে পারে বা ব্যবসা খারাপ হতে পারে, এরকম মনে করে একটা প্রভিশনিং ওরা অ্যাড করে দিছে। এখন প্রবলেমটা হলো ওরা যে প্রভিশনিং রাখবে, এটা কোয়ার্টারলি দেখে তো আমার বোঝার কোনো উপায় নেই। ইট ইজ টোটালি ইন্টারনাল ডিসিশন যে প্রভিশনিং রাখবে কি রাখবে না, বিকজ প্রভিশনিং হলো আমরা বলি একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ। বা আমরা অনেক সময় বলি না, এই জায়গায় যাচ্ছ কয় টাকা লাগবে, 500 টাকা, আচ্ছা বাবা তুমি 2000 টাকা নিয়ে যাও, লাগবে না তারপরও রাখো, না লাগলে তো ফেরত নিয়ে আসবা, বিষয়টা ওরকম আর কি। তো প্রভিশনিং রেখে দিচ্ছে। এই প্রভিশনিং এখন কয়জন বুঝে আপনার মার্কেট? ফোর্থ ফোর্থ কোয়ার্টারে স্যার যদি প্রবেশন রাখে তাহলে থার্ড কোয়ার্টার দেখে তো স্যার ওটা বোঝার উপায় নাই স্যার। কোনো উপায় নেই। এবং অ্যাজ এ রেজাল্ট 18.5-19 টাকায় যাওয়ার পরে শেয়ারটা আছাড় খেয়ে পড়ে এখন আবার যে জায়গায় শেয়ার সে জায়গায় চলে আসছে 12 টাকা 14 টাকা। এখন মুশকিল হচ্ছে যারা ইনভেস্টররা কিনছে তারা কিন্তু আটকে গেছে, কারণ ম্যাক্সিমাম কিন্তু বুঝতেই পারে নাই যে প্রভিশনিং কনসেপ্টটা কি। আমাদের মার্কেটে কিন্তু ফাইনান্সিয়াল এডুকেশন বা ফাইনান্সিয়াল নলেজটা খুব কম। অ্যানুয়াল রিপোর্ট দেখে বুঝবে যে কেন ইপিএসটা কমছে, এই জ্ঞানের ইনভেস্টর আছে বাট সংখ্যাটা খুবই কম। তো তার মানে যেটা বলছিলাম যে কোয়ার্টারলিটা আনঅডিটেড থাকে, এটা দেখে আপনি একটা আইডিয়া জেনারেট করবেন, বাট এটার উপরে বেস করে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা খুব একটা ইয়ে না। তাহলে টাইম পিরিয়ড অ্যাজাম্পশনটা কি? সামারি হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে টাইম পিরিয়ড পর পর আপনি কোম্পানির রিপোর্ট, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আকারে প্রকাশ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, মনিটারি ইউনিট এটা খুবই সিম্পল জিনিস। আপনি যাই কিছু রিপোর্ট করবেন ওগুলা মনিটারি ট্রানজেকশন হইতে হবে, তার মানে টাকা দিয়ে ওটাকে ভ্যালু করা যাইতে হবে। যেই জিনিস মনিটারি ভ্যালুতে মেজার করা যায় না, সেটা যত ইম্পর্টেন্ট ইনসিডেন্টই হোক না কেন কোম্পানির, ওইটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসবে না। ফর এক্সাম্পল, আপনার কোম্পানিতে খুবই ভালো একজন বাংলাদেশের খুব নামকরা ম্যানেজিং ডাইরেক্টর আছে এবং তার নামই যথেষ্ট, রেপুটেশনটা এরকম, উনি সাডেনলি রিজাইন করছেন, ইটস আ সিগনিফিকেন্ট ইনফরমেশন। কিন্তু এই যে উনি রিজাইন করছেন এটা কিন্তু কোনো মনিটারি ভ্যালু নেই। এইটার উপর বেস করে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটাকে রিপোর্ট আকারে দেখাইতে পারবেন না যে অমুক এমডি রিজাইন করছে, ডেবিট কি ক্রেডিট কি, ইউ ক্যানট ডু দ্যাট। সো স্যার হোয়াট এভার এইটা ইউ, তো স্যার, স্যার সিগনিফিক্যান্ট কোনো পার্সন যদি স্যার রিজাইন করে তাহলে তো স্যার এটা ডিসক্লোজ দিতে হবে স্যার। হ্যাঁ এটা তো সেটাতে একদম। আসছি আমরা, সেটাতে আমরা আসছি। যদি সিগনিফিকেন্ট পার্সন কেন, আপনার কোম্পানিতে যা কিছু হোক না কেন সেটা ফুল ডিসক্লোজার প্রিন্সিপালে আপনাকে ডিসক্লোজ করতে হবে। সেটা অবশ্যই করতে হবে, কিন্তু ডিসক্লোজ করা, আর উই আর টকিং অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আনবো কিনা স্যার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আনার কোনো সুযোগ নেই। যদি আনতে চান নিতান্তই, আপনি ডিসক্লোজার দিয়ে নোটস আকারে আনতে পারেন, নোটস নিচে
সেটা ফুটনোট আসতে পারে, সেটা আপনার অ্যাপেন্ডিক্সে আসতে পারে, আপনি জাস্ট ঘটনাটা বললেন, বাট এটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লোতে কোথাও আপনি অ্যাজ এ ট্রানজাকশন রিপোর্ট করতে পারবেন না, সিন্স এটাকে মনিটারি ভ্যালুতে কি করা যাচ্ছে না, মেজার করা যাচ্ছে না। দ্যাট ইজ ওয়ান থিং। ঠিক আছে, আচ্ছা, এটা সহজ, আবার এটার নিয়ে বেশ কিছু বিষয় আছে যেটা আলোচনা না করলেই না। হিস্টোরিক্যাল কস্ট, হিস্টোরিক্যাল কস্টের কনসেপ্টটা খুব সিম্পল, যে আপনার যে অ্যাসেট গুলো আছে আপনি ওগুলোকে হিস্টোরিক্যাল কস্টে রিপোর্ট করবেন। হিস্টোরিক্যাল কস্ট মানে, ধরেন আপনি ব্যবসা, আপনার কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, আপনি 40 বছর 50 বছর ধরে বিজনেস করছেন ধরেন আর কি। আপনি একটা ল্যান্ড কিনছিলেন 1980-তে 50 লাখ টাকা দিয়ে, সেই ল্যান্ডের আজকের বাজার মূল্য 100 crore টাকা। 50 লাখ টাকার জমি এখন 100 কোটি টাকা, কিন্তু আপনি হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্টে আপনার ব্যালেন্স শিটে ওইটা 50 লাখ টাকাই দেখাবেন। দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট অফ হিস্টোরিক্যাল কস্ট। এখন হিস্টোরিক্যাল কস্টের ক্ষেত্রে যদি বলেন যে এটা কেন হয়, আমরা বলি যে ইট ইজ জাস্টিফাইড বাই কনজারভেটিজম কনসেপ্ট। তবে আমি পার্সোনালি বলবো যে হিস্টোরিক্যাল কস্টের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে, আমরা, আপনাদের যদি মনে থাকে, একটু পেছনে নিয়ে যাই, একটু রিলেট করি, এই যে এই জায়গাটাতে রিলেভেন্স আর রিলায়েবিলিটি দুটো পয়েন্ট নিয়ে কিন্তু কথা বলছিলাম। আপনি খেয়াল করে দেখবেন হিস্টোরিক্যাল কস্টটা কিন্তু রিলায়েবল, বিকজ এটা দলিল মূল্য, এটা লিখিত, এটা ডকুমেন্টেড, এখানে আপনি বানায় কিছু করার সুযোগ নেই। 50 লাখ 50 লাখ, ইট ইজ রিলায়েবল, অবজেক্টিভ। কিন্তু যখন এটা মার্কেট ভ্যালুতে আপনি নিতে চাইবেন 100 কোটি টাকা, ইট ইজ এ কোয়েশ্চেন মার্ক কনসিডারিং দ্য রিলায়েবিলিটি, বিকজ মার্কেট ভ্যালু অ্যাসেটের আসলে কোনো মেশিন তো নাই, আপনি আসলে যেভাবে দরদাম করে কিনতে পারেন, 100 কোটি টাকাও আপনার বিক্রি হইতে পারে, সেটা 90 কোটিতেও হইতে পারে, সেটা 110 কোটিও হইতে পারে। তার মানে এটা রিলায়েবল না। এখন যদি আবার রিলেভেন্সের কথায় আসেন, রিলেভেন্স কিনা, রিলেভেন্ট কিনা, তখন আবার একটু জিনিসটা জটিল হয়ে যায়। হিস্টোরিক্যাল কস্ট কিন্তু রিলেভেন্ট না। কোথায় 1980 সালের 50 লাখ টাকা, আজকে 2026 সালের রিপোর্টিং হচ্ছে, আমি 50 লাখই দেখাচ্ছি, অফকোর্স ইট ইজ নট রিলেভেন্ট। এটাকে রিলেভেন্ট করার কোনো সুযোগই নেই, কারণ রিলেভেন্টের কিছু পয়েন্ট আছে, তো এটা প্রেডিক্টিভ ভ্যালু কি, এটা কোনো প্রেডিক্টিভ ভ্যালু নাই, আজ থেকে প্রায় 46 বছর আগের ভ্যালু। এটার ফিডব্যাক ভ্যালু কি, এটা নিজেই ফিডব্যাকে আছে 1980 সাল, 46 বছর পেছনে। এটার টাইমলিনেস, এটার কোনো টাইম নেই, 1980 সালের ভ্যালু 2026 সালে দেখাচ্ছেন, সো এটার কোনো রিলেভেন্স নাই। তাহলে রিলেভেন্সের টাকে যদি আপনি প্রাইম কনসার্ন রাখেন, তখন আবার মার্কেট ভ্যালু কনসেপ্টটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু আবারও বলছি, ইট ইজ নট রিলায়েবল। মার্কেট ভ্যালুতে গেলে যে প্রবলেমটা হয়, আমরা এটাকে এগ্রেসিভ অ্যাপ্রোচ বলি। এক এক কোম্পানি মার্কেট ভ্যালু এক এক রকম দেখিয়ে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ম্যানিপুলেট করে। তো ওই জন্য গ্যাপ প্রিন্সিপাল বলে যে আপনি হিস্টোরিক্যাল কস্টে দেখান, ওটাই আপনার জন্য ভালো। তবে কথা আছে, হিস্টোরিক্যাল কস্ট ছাড়া কি আর কোনো অপশন আছে? আছে। আপনি হিস্টোরিক্যাল কস্টে দেখাতে না চাইলে কারেন্ট কস্টেও দেখাইতে পারেন। কারেন্ট কস্ট আর কারেন্ট মার্কেট ভ্যালু কিন্তু এক না। কারেন্ট কস্ট মানে আপনি এখন যদি কিনেন, ল্যান্ডটা কত দিয়ে কিনবেন, আর মার্কেট ভ্যালু মানে কেনার পরে আপনি যদি লাভে বিক্রি করতে পারেন, ওইটা হচ্ছে মার্কেট ভ্যালু। সো আপনি চাইলে হিস্টোরিক্যাল কস্টটাকে বাদ দিলে আপনি কারেন্ট কস্ট অ্যাপ্রোচ, গ্যাপ অ্যাপ্রুভড, কোনো অসুবিধা নেই, দেখাতে পারেন। কিন্তু ওই যে যেটা বললাম, কারেন্ট কস্ট, কারেন্ট কস্টে তেমন ক্রিটিসিজম নাই, বিকজ যে দামে কিনবেন সেটাই আপনি রিপোর্ট করবেন, কোনো অসুবিধা নেই। বাট ডিফারেন্স হচ্ছে 80 সালের কস্টিং না, আপনি এখন 2026 সালের কস্টিং এ দেখাচ্ছেন, ফাইন। আবার আপনি চাইলে কারেন্ট মার্কেট ভ্যালুতেও দেখাইতে পারেন, সেটা ওই যে বললাম, রিলায়েবিলিটির জায়গায় এটা প্রশ্নবোধক, যে আমি কারেন্ট মার্কেট ভ্যালু বা ফেয়ার মার্কেট ভ্যালু কত, আই ডোন্ট নো। আপনি চাইলে নেট রিয়েলাইজেবল ভ্যালুও দেখাইতে পারেন, তার মানে অ্যাসেটটা সেল করলে কত পাবো, বাট সেলের থেকে মাইনাস করতে হবে এটা সেল করতে গিয়ে আমার কত টাকা খরচ হয়েছে। আপনি ব্রোকারকে কিছু টাকা দিচ্ছেন, আপনি বিজ্ঞাপনের খরচ করছেন, আপনি দলিল টলিল করতে গিয়ে খরচ করছেন, হোয়াট এভরিথিং এভার কস্ট বাদ এক্সপেন্স, দিয়ে, হ্যাঁ, সমস্ত খরচগুলো বাদ এভরিথিং দিয়ে এক্সপেন্স বাদ দিয়ে সেটা ই থাকবে যে সেটেলমেন্ট ভ্যালুটা আপনি কেনার। পাবেন সেটা। অথবা আপনি চাইলে একদম ফাইন্যান্সিয়াল অ্যাপ্রোচেও যাইতে পারেন, আমি প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো দেখাবো, তার মানে যেই অ্যাসেটটাকে আপনি দেখাইতে চাচ্ছেন ওই অ্যাসেটের যদি কোনো ক্যাশ ফ্লো জেনারেট করার ক্ষমতা থাকে, লাইক মেশিন, একটা মেশিনের কিন্তু ফিউচার বেনিফিট আছে, এটা দিয়ে প্রিন্ট হবে, এটা দিয়ে কিছু প্রোডাকশন হবে, যে ফিউচার ক্যাশ ফ্লো, ওইটাকে ডিসকাউন্ট করে আজকের প্রেজেন্ট ভ্যালুতে দেখাইতে চাইলে দেখাইতে পারেন, বাট সেটা কমপ্লেক্স। কিন্তু ইউ হ্যাভ দিস অপশনস,
আপনি চাইলে এগুলাতেও যেতে পারেন, বাট এর মধ্যে সবচেয়ে সেফ কনজারভেটিভ অ্যাপ্রোচ হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট অ্যাপ্রোচ। এবং বাংলাদেশ না, অল ওভার দ্য ওয়ার্ল্ড আসলে সবাই হিস্টোরিক্যাল কস্ট অ্যাপ্রোচে যায়। তবে যখন ক্রিটিসিজম হয় যে হাউ ডু ইউ ব্যালেন্স বিটুইন রিলেভেন্স এন্ড রিলায়েবিলিটি, আপনি দেখবেন অনেকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর, 10 বছর পর পর, 15 বছর পর পর রিভ্যালুয়েশন অফ অ্যাসেট করে। তার মানে 80 সালের যে অ্যাসেটটা 90 সালে গিয়ে আমি আরেকবার রিভ্যালুয়েশন করবো, যে 90 সালে এটার ভ্যালু কত। তার মানে আমি 80 থেকে 90 পর্যন্ত এটা 50 লাখই দেখালাম, 90 গিয়ে এটা নতুন ভ্যালুতে আমি দেখাবো। তবে এটা বছর বছর রিভ্যালুয়েশন করবো না, একটা লম্বা সময় পর পর আমি চাইলে রিভ্যালুয়েশন করতে পারি। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, বছর বছর বলতে স্যার একটা ইয়ারে স্যার যদি মানে সিগনিফিক্যান্ট এমন যে চেঞ্জ হয়, তাহলে বছর প্রতি বছর স্যার চেঞ্জ করা যায় স্যার, সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট। আমরা ওই যেটা বলছিলাম যে আমাদের কনসেপ্ট, আমাদের ইস্যুটা কিন্তু গ্যাপ প্রিন্সিপাল নিয়ে। গ্যাপ কিন্তু আমরা আগের দিনও বলছি, আইএফআরএস এর সাথে গ্যাপের তফাৎটা হচ্ছে একটা ইথিক্যাল স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে রুলস। ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা কোথায়? আমরা যখন বলি যে আমি বছর বছর আমার অ্যাসেট রিভ্যালুয়েশন করি, আপনি করতেই পারেন, কারণ আন্ডার দিস ল এই যে 5টা মেথডে আপনি যদি কারেন্ট মার্কেট ভ্যালুতে যান, কোনো বাধা নাই, আপনি বছর বছর আপনার অ্যাসেটকে রিভ্যালু করতেই পারেন। প্রবলেমটা হচ্ছে ইথিক্যাল জায়গায়, যে আপনি যে প্রত্যেক বছর দেখাচ্ছেন এইটা ট্রাস্ট দি ভ্যালু কিনা। মার্কেট ভ্যালু ইজ এ ভেরি ভালনারেবল থিং। আপনি মার্কেটে একটা ইন্টারেস্ট রেটই দেখেন না, 2 মাসের মধ্যে ইন্টারেস্ট রেট আপ ডাউন করে। তো ওই জন্য আমরা বলি যে আপনি যদি কনজারভেটিভ অ্যাপ্রোচে যেতে চান, ব্যালেন্স করতে চান বিটুইন রিলেভেন্স এন্ড রিলায়েবিলিটি, আপনি বছর বছর না করে একটা নির্দিষ্ট সময় পর পর রিভ্যালুয়েশন করতে পারেন। এতে কি হবে? এতে আপনার ডেটাটা মানুষ রিলেভেন্টও মনে করবে, আবার রিলায়ও করবে, যে না এটা বিশ্বাস করা যায়। আর বছর বছর যদি মার্কেট ভ্যালুতে নেন, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ অ্যাকাউন্টিং জাগলারি। আপনি ওভার রিভ্যালুয়েশন করেও দেখাইতে পারেন আপনার ব্যালেন্স শিট বড় করার জন্য, করতেই পারেন। তো ওই জন্য ধরেন যে বছর বছর রিভ্যালুয়েশনটা প্র্যাকটিস খুবই রেয়ার প্র্যাকটিস, ইউজুয়ালি নোবডি ডু দ্যাট। দু একটা রেফারেন্স থাকতে পারে, নট দ্যাট আই নো। ঠিক আছে, তাহলে যেটা আমরা বলছিলাম যে হিস্টোরিক্যাল কস্ট আসলে একটা কনজারভেটিভ অ্যাপ্রোচ। আমরা হিস্টোরিক্যাল কস্টে থাকলে আমরা রিলেভেন্সের থেকে রিলায়েবিলিটিটাকে বেশি প্রায়োরিটি দেয় ইথিক্যাল গ্রাউন্ডে। ঠিক আছে, নেক্সট একটা কনজারভেটিজম, আমি এতক্ষণ ধরে বারবার কনজারভেটিজম প্রিন্সিপাল নিয়ে আপনাদেরকে বলছিলাম যে এই অ্যাজাম্পশন বলে যে ভাই আপনি একটু কনজারভেটিভ থাকবেন। আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন আপনার সেলস এর ভ্যালু দেখাবেন, অ্যাসেটের ভ্যালু দেখাবেন, যখন যেটা দেখেন, ইনভেন্টরির কস্ট দেখাবেন, আপনি সবসময় কনজারভেটিভ থাকবেন। তার মানে খরচটা বেশি দেখাবেন, লাভটা কম দেখাবেন আর কি, একটু কনজারভেটিভ। একটু যদি দেখাই যে দুই একটা এক্সাম্পল কনজারভেটিজমের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং অবশ্যই অ্যাকাউন্টিং গাইডলাইনের মধ্যে এক্সাম্পল খেয়াল করেন, রিকগনাইজিং লসেস নট গেইনস। এক্সাম্পলটা হচ্ছে ইনভেন্টরি রাইট ডাউনের ক্ষেত্রে। আপনার যদি ইনভেন্টরি কিনছেন, কেনার পরে যদি সেই ইনভেন্টরির ভ্যালু বেড়ে যায়, যেমন এখানে এক্সাম্পলটা কি, একটা কোম্পানি 1000 ইউনিট অফ প্রোডাক্ট কিনেছে, যখন কিনছে তখন পার ইউনিটের কস্ট ছিল $10। সো 1000 ইন্টু $10 ইজ ইকুয়াল টু $10,000। আপনি ইনভেন্টরির ভ্যালু দেখাইছেন $10,000। ডিউ টু দ্য মার্কেট কন্ডিশন, দ্য ইনভেন্টরিজ কারেন্ট ভ্যালু ড্রপস টু $8। $10 থেকে কমে $8 হয়ে গেছে। তার মানে 10,000 টাকার ভ্যালু থেকে এখন এটা 8,000 টাকায়। অ্যাজ পার কনজারভেটিজম প্রিন্সিপাল বলে আপনি এখন এটাকে 8,000ই দেখাবেন, আপনার ব্যালেন্স শিটে 8,000ই দেখাবেন। কিন্তু যদি উল্টা হতো, লাইক আমার 10,000 টাকার অ্যাসেট 10 টাকার ইউনিটের ভ্যালু বেড়ে 12 টাকা হয়ে গেছে, এবং 10,000 টাকার জায়গায় এটা 12,000 হয়ে গেছে, আমরা বলি যে গেইন কখনো দেখাবেন না, তাহলে 10,000ই দেখাবেন, 12,000 দেখাবেন না। কনজারভেটিজম অ্যাপ্রোচ, এনআরভি দিয়ে করতে হবে স্যার, রিলায়েবল ভ্যালু আমাকে দেখাতে হবে। রাইট? তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেটিজম অ্যাকাউন্টিং, you recognize loss if the value went down, but you do not recognize the gains. Gains কখনো দেখাবেন না, that is risky। ঠিক আছে, এটাকে বলা হয় ইনভেন্টরি রাইট ডাউন অ্যাপ্রোচ। ইনভেন্টরি ভ্যালু কমলে রাইট ইট ডাউন, বাট ভ্যালু বাড়লে ডু নট রাইট ইট আপ, ডু নট ডু দিস। আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, রিকগনাইজেস এক্সপেন্সেস আর্লি। একটু আগেই আপনাদেরকে প্রভিশনিং এর কথা বলতেছিলাম। আপনি যদি মনে করেন কোনো একটা এক্সপেন্স আপনার হইতে পারে, কোশ্চেনটা হচ্ছে হতে পারে, নাও হতে পারে,
কিন্তু যদি আপনি ফিল করেন হতে পারে, আমরা বলি যে ভাই আপনি ওটা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করে ফেলেন, হলে তখন দেখা যাবে, না হলে হলে তো বেঁচেই গেলাম, আর না হলে এটা রিলিজ করে দিবেন। লাইক একটা কোম্পানির 50,000 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল আছে, এবং বেসড অন দ্য পাস্ট এক্সপিরিয়েন্স আমি এক্সপেক্ট করতেছি যে এই 50,000-এর মধ্যে 5% আমি পাবো না, উইচ ইজ 2,500। আমি বলছি যে আপনি 50,000 থেকে 2,500 ব্যাড ডেট প্রভিশন বাদ দিয়ে 47,500 টাকা আপনি অ্যাকাউন্টস রিসিভেবল দেখান, পুরোটা দেখাবেন না। হ্যাঁ, দ্যাট ইজ হাউ উই প্র্যাকটিস দ্য কনজারভেটিজম প্রিন্সিপাল ইন অ্যাকাউন্টিং। এখন যদি বলেন যে স্যার অনেক অ্যানুয়াল রিপোর্ট দেখছি ওরা ব্যাড ডেট প্রভিশন রাখে না, ওরা কনজারভেটিজম অ্যাপ্রোচে এটা বিলিভ করে না, দ্যাটস ফাইন। রাখতেই হবে এমন কোনো কথা নাই। কনজারভেটিজম ইজ এ প্রিন্সিপাল, আপনি চাইলে এটা মেনটেন করতেও পারেন, নাও করতে পারেন, দ্যাটস ফাইন। যেমন ধরেন, শুধু ব্যাড ডেট প্রভিশনের এক্সাম্পল দিব কেন, আপনি ওয়ারেন্টির চিন্তা করেন, যারা টিভি রেফ্রিজারেটর ওয়ালটন গ্রুপ প্রচুর ওয়ারেন্টি দেয়, তাই না? তো এর মধ্যে কি সব ওয়ারেন্টি আসবে? সব তো আসবে না, কিন্তু আমাকে ভয়ে থাকতে হবে। কনজারভেটিজম বলে ভাই আপনি ভয় পাবেন যে কিছু আসতে পারে, এই কিছু কত, সেটা আপনি আপনার পাস্ট এক্সপিরিয়েন্স অ্যানালাইসিস করেন, করে সেটা যদি 10% হয়, আপনি আপনার ওইখান থেকে 10% ওয়ারেন্টি প্রভিশন বাদ দিয়ে রাখবেন রেভিনিউ থেকে। যদি আসে এখান থেকে দিয়ে দিবেন, না আসলে নাই, কোনো অসুবিধা নেই, আপনার কোম্পানির টাকা কোম্পানিতেই থাকছে। সো দ্যাট ইজ ওয়ান থিং, যে রিকগনাইজিং দ্য এক্সপেন্সেস আর্লি। আরো একটা এক্সাম্পল, এই যে ওয়ারেন্টির কথা বলতে বলতে এক্সাম্পলটা চলে আসছে। একটা তো রিকগনাইজিং এক্সপেন্সেস আর্লি, আরেকটা হচ্ছে ইউ রিকগনাইজ দ্য লায়াবিলিটি। যে লায়াবিলিটি এখনো হয়ও নাই, বাট আপনি মনে করছেন হতে পারে, আপনি মনে করছেন, তো এটাকে লায়াবিলিটি দেখায় দেন, কোনো অসুবিধা নেই। যেমন একটা কোম্পানি 1,00,000 টাকার প্রোডাক্ট বিক্রি করছে, যেটাতে 2 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে, এবং পাস্ট সেলস ডাটার বেসিসে বলে যে যে সমস্ত প্রোডাক্ট সেল হয় তার 5% ওয়ারেন্টি রিপেয়ারমেন্ট চায়, 100% না, 5% চায়। তার মানে 1,00,000-এর 5% হচ্ছে 5,000 টাকা। So even though the warranty liability are not certain at the time of sale, but the company records an expense for the warranty provision. মানে এই 5,000 যে হবেই তার কোনো সার্টেনটি নেই, স্টিল এটা যেহেতু একটা লাইবিলিটি আসতে পারে, আমি ওয়ারেন্টি প্রভিশন নামে একটা প্রভিশন ক্রিয়েট করে ওটা লাইবিলিটিতে এক্সপেন্স আকারে দেখাই দিতে পারি। সো কনজারভেটিজম প্রিন্সিপাল কিন্তু ভালো বিজনেসের জন্য। এতে কি হয়, আপনার রিপোর্টিং এর উপর বেস করেই কিন্তু আপনার ইনভেস্টরদের কি হয়, এক্সপেকটেশন ক্রিয়েট হয় আপনার উপরে, যে আর্নিংস কত আসতে পারে। আপনি যখন কনজারভেটিজম অ্যাপ্রোচ ফলো করবেন, আপনার যে আর্নিংস আপনি শো করবেন সেটা কমার সম্ভাবনা থাকে না, বরঞ্চ বাড়ার সম্ভাবনা থাকে, হুইচ ইজ এ গুড থিং। এটা একটা সুবিধা হয়, আবার স্যার ইনকাম ট্যাক্সের দিক দিয়ে স্যার রেভিনিউটা কম আসে স্যার, সেই ক্ষেত্রেও একটা ট্যাক্সের বিষয় এটাই আছে। অ্যাডভান্টেজ আছে, সেটাও একটা হুম। অ্যাডভান্টেজ আছে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে রেভিনিউ দেখাই বেশি, বাট আমরা অ্যাকচুয়াল রেভিনিউ কম হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা অনেক সময় আইএস হচ্ছে আইফারএস অনেক কিছু মানি না স্যার। আসলে কিন্তু যেটা হয়েছে মেহেদী সাহেব, যেই কোম্পানিগুলো পাবলিকলি লিস্টেড থাকে, হ্যাঁ, তাদের আমরা ফাইন্যান্সে পড়াই, বেসিক ফাইন্যান্স, একদম বেসিক ফাইন্যান্সে কিন্তু বলি যে একটা ফাইন্যান্স ম্যানেজারের মূল কাজ, আমরা বলি যে টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য কোম্পানি। তো ভ্যালু ম্যাক্সিমাইজেশন বলতে আমরা আসলে কি মিন করি, ওই কোম্পানির যে লিস্টেড শেয়ার গুলো আছে শেয়ারের প্রাইস বাড়াইতে হবে, দ্যাট ইজ দ্য আলটিমেট থিং। এখন প্রাইস বাড়ানোর ক্ষেত্রে ইনভেস্টরদের সেন্টিমেন্টে আপনি তো জোর করে প্রাইস বাড়াইতে পারবেন না, ডিমান্ড ক্রিয়েট করতে হবে। তার মানে ডিমান্ড ক্রিয়েট হলে পিপল উইল বাই, এবং কিনলে দাম বাড়বে। এখন মানুষ কিনবে কেন? মানুষ কিনবে তখনই যখন মানুষ তার এক্সপেকটেশন যেটা সেটা ফুলফিল দেখবে। তো ওই এক্সপেকটেশনের চাপেও কিন্তু অনেক কোম্পানি রেভিনিউটাকে একটু ইনফ্লেট করে দেখানোর ট্রাই করে। হ্যাঁ, নইলে যেটা ভয় কাজ করে তাদের, যে আমার রেভিনিউটা ইপিএসটা কম ডিক্লেয়ার হলে ইনভেস্টররা সেলিং মুডে চলে যেতে পারে, আমার শেয়ার প্রাইসটা ফল করে যেতে পারে। মানে এক এখানে কথায় এই ধরনের কিছু, হেলদি করার জন্য আর কি, রাইট রাইট। রেভিনিউ হেলদি করার জন্য। তো লাস্ট যে এক্সাম্পলটা কনজারভেটিজম অ্যাকাউন্টিং এর, নট রিকগনাইজিং রেভিনিউ আনটিল আর্নড, যতক্ষণ পর্যন্ত আর্ন না করতেছেন, তার মানে আপনি সার্ভিসটা দিয়ে না দিচ্ছেন। আর্ন মানে কিন্তু ক্যাশ হাতে পাচ্ছেন বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আর্ন আর্ন যেন না হয়। মানে আমি 10,000 টাকা অ্যাডভান্স নিয়ে নিছি, কাজ করি নাই, দ্যাট ইজ আর্ন রেভিনিউ। কাজ না করেই টাকা পাইছেন, আর্ন করেন নাই। কিন্তু জিনিসটা এরকম হতে হবে, আমি সার্ভিস দিয়ে দিছি, টাকা পাই নাই এখন, আপনি ওইটাকে রেভিনিউ আকারে দেখান। কিন্তু টাকা পাইয়া গেছেন, কাজ করেন নাই, ওইটাকে রেভিনিউ আকারে দেখাবেন না। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়ান থিং।
এটাও কনজারভেটিজম অ্যাপ্রোচ। অনেকে বলে যে টাকা পাইছি কাজ তো করেই দিব, রেভিনিউ দেখাই না, দেখায় না, কারণ আপনি এখন আসলে রেভিনিউটা আর্ন করেন নাই। এমনও হতে পারে বিভিন্ন আনডিউ সার্কামস্টেন্সেস এর কারণে আপনি এই টাকা ফেরতও দিতে হতে পারে যে আমি পারলাম না সার্ভিসটা দিতে। সো ওই জায়গা থেকে আমরা বলি বি কনজারভেটিভ, ডু নট শো ইট আনটিল ইট ইজ আর্ন। হ্যাঁ, তো এই কনজারভেটিজম প্রিন্সিপালের পরের গুলো খুবই সিম্পল অ্যাজাম্পশন। যেমন ধরেন রিয়েলাইজেশন অফ রেভিনিউ, আমি মাত্রই আপনাদেরকে বলছিলাম যে রেভিনিউ যখন পারফর্ম করবেন, রেভিনিউর সাথে যে সার্ভিসটা পারফর্ম করার সাথে সাথে আপনি কি করবেন, আপনি ওটাকে রেভিনিউ হিসেবে রিকগনাইজ করে ফেলেন। ক্যাশ বেসিসে যাওয়ার দরকার নেই যে ক্যাশ হাতে নেওয়া পাওয়া পর্যন্ত কি রেভিনিউ দেখাবো, অবশ্যই দেখাবেন। কারণ গ্যাপ প্রিন্সিপাল ক্যাশ বেসিসকে মানে কোনো আসলে ভ্যালিডিটি দেয় না। দুইটা অ্যাজাম্পশন, আমি একটু পেছন থেকে আসি, তাহলে আপনাদের এটা কানেক্ট করতে সুবিধা হবে। যে অ্যাক্রুয়াল অ্যাকচুয়াল বেসিস, বেসিস, ক্যাশ বেসিস, ক্যাশ ক্যাশ বেসিস। বেসিস। ভাই ক্যাশ বেসিসের কথা সিম্পল, টাকা হাতে পাবো, রেভিনিউ দেখাবো। এটা আসলে মুদি দোকানদার, চা দোকানদার পর্যন্ত হয়, ইভেন মুদি দোকানেও কিন্তু মানুষ বাকি খায়। এখন প্রবলেম হচ্ছে আপনি যদি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এ যান, সেটার অনেক প্রবলেম আছে। প্রবলেম কিরকম, আপনি রেভিনিউ সেল করছেন, এই বছরই সেল করছেন 1 কোটি টাকার, কিন্তু ক্যাশ হাতে পেয়েছেন 10 লাখ। আপনি রিপোর্ট করছেন ইনকাম স্টেটমেন্টে 10 লাখ, 90 লাখ টাকা আপনি রিপোর্টই করতে পারেন না। এই 90 লাখের 20 লাখ পাইছেন পরের বছর। দেখেন, সেল করছেন 26 সালে, ওইটার রেভিনিউ ক্যাশ আকারে দেখাচ্ছেন 27 সালে, 28 সালে, 29 সালে। ম্যাচিং প্রিন্সিপালকে ভায়োলেট করে, এবং একই সঙ্গে আপনার রেভিনিউ সিগনিফিকেন্টলি ডাউন হয়ে যাচ্ছে। তো এই জন্য দেখেন, ইউজুয়ালি নট গ্যাপ, গ্যাপ কিন্তু এটা একসেপ্ট করে না ক্যাশ বেসিস অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে স্যার আমার ইনভেন্টরি তো কমে যাবে, আমি সেল যেহেতু করছি আমার ইনভেন্টরি আমি এভরিথিং ই করতে এভরিথিং পারবো না। এভরিথিং আপনার অবশ্যই এভরিথিং, এবং অ্যাক্রুয়াল আপনি এটা ম্যাচ অ্যাক্রুয়াল করাতে দেখাতে পারবেন হবে, না, আপনি ম্যাচ করাতে পারবেন না। তো অ্যাক্রুয়াল এই রেভিনিউটা জন্য থাকতে হবে। আমরা সবসময় ফলো করি অ্যাকচুয়াল বেসিস অ্যাকাউন্টিং। অ্যাকচুয়াল মানে অ্যাজ লং অ্যাজ ইউ পারফর্ম। আপনি আমার কাছে 10 বস্তা চাল চাইছেন, আমি পৌঁছাই দিচ্ছি, আমার পারফরমেন্স ডান। ক্যাশ পাইছি কি পাই নাই ডাজন্ট ম্যাটার, শো ইট অ্যাজ রেভিনিউ। রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপাল, এই যে রিয়েলাইজেশন কনসেপ্ট যেটা পড়ছিলাম। এবং এক্সপেন্সটা কেমনে রিকগনাইজ করব, এক্সপেন্স ম্যাচিং কনসেপ্টের আন্ডারে করতে হয়। ম্যাচিং কনসেপ্ট কি বলে, যেটা আপনি রেভিনিউ দেখাচ্ছেন, ওই রেভিনিউটা আর্ন করার জন্য যে খরচটা হয়েছে ওইটাই আপনি খরচ আকারে দেখাবেন, ম্যাচ করবেন রেভিনিউর সাথে। এখন 10 লাখ টাকা সেল করছেন, পান নাই হাতে, এটাকে রেভিনিউ দেখাচ্ছেন। এই 10 লাখ টাকা সেল করতে গিয়ে আপনার র মেটেরিয়াল কিনতে হয়েছে, এই র মেটেরিয়াল হয়তো আপনি ধারে কিনে নিয়ে আসছেন, টাকা দেন নাই, স্টিল এই র মেটেরিয়ালকে প্রসেস করেই আপনি সেল করছেন, আপনি ওইটাকেই এক্সপেন্স আকারে দেখাবেন, এই বছরই দেখাবেন। কারণ যেই বছরের রেভিনিউ, ওই রেভিনিউর সাথে ম্যাচ করে এক্সপেন্স ওই বছরই দেখাইতে হবে। ইউ মাস্ট ম্যাচ দ্য এক্সপেন্সেস উইথ দ্য রেভিনিউ। ঠিক আছে? হ্যাঁ, এই অ্যাক্রুয়াল বেসিসে কিছু প্রবলেম হয়, আমি একটু আগে বলতেছিলাম আপনাদেরকে যে প্রচুর অ্যাডজাস্টমেন্ট দিতে হয় পরবর্তী বছরগুলো থেকে। হ্যাঁ, তো দিবেন অ্যাডজাস্টমেন্ট দিতে হলে, যেমন অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি যারে বলে। আপনি যেটা প্রিপেড ইন্স্যুরেন্স এবছর দেখাইছেন, সামনের বছর তো ওটা প্রিপেড থাকবে না, ওটা এক্সপেন্স হয়ে যাবে। 12 মাসের প্রিপেড এক্সপিরিয়েন্স, 12 মাস শেষ, এটা কি আর অগ্রিম থাকবে? 12 মাস শেষ মানে ইট ইজ ডান। তার মানে পুরা প্রিপেড ইন্স্যুরেন্সটা কিন্তু এক্সপেন্স আকারে চলে যাবে, অ্যাডজাস্টমেন্ট দিবেন তখন, অসুবিধা কি? স্যার, So, তাহলে সবচেয়ে আমরা বেশি সমস্যাটা মনে হয় স্যার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয় অ্যাক্টুয়াল কনসেপ্টের। ব্যাংকিং এর কথা বলছেন। রাইট স্যার, সবচেয়ে বড় সমস্যাটা সম্ভবত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে হয় অ্যাক্টুয়াল কনসেপ্টে। আমরা প্রফিট হিসাব করে ফেলি, ট্যাক্স দিয়ে ফেলি, কিন্তু 5 ইয়ার্স ডাউন দ্য লাইন দেখা যাচ্ছে যে ইনকাম হিসাব করলাম ওটা আসলে ইনকাম ছিল না। হ্যাঁ, ইন দ্য প্রসেস আমার ক্যাপিটাল বের হয়ে গেল। এখন তো আরো বেশি, কারণ এখন তো আসলে ডিফল্ট বলেন, আর মানে এই জন্য ব্যাংকে এখন প্রভিশনিং অনেক বেড়েছে। আমরা যে রিপোর্ট গুলা দেখি আর কি, প্রভিশনিং এর পরিমাণও অনেক বেড়েছে। এটা একটা ইন্ডিকেশন যে ব্যাংকগুলোতে ডিফল্ট হওয়ার পসিবিলিটি বাড়ছে। আর একটা জিনিস কি, ব্যাংকের কথা যেহেতু বললেন খায়রুল সাহেব, এই যে আমরা হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্টের যে কথাটা বলছিলাম, ব্যাংকিং ইজ ওয়ান ইন্ডাস্ট্রি যেটাতে কিন্তু ব্যালেন্স শিটটা হিস্টোরিক্যাল কস্ট অ্যাপ্রোচে যায় না, ব্যাংকের ব্যালেন্স শিটটা কিন্তু মার্কেট ভ্যালু অ্যাপ্রোচেই যায়। হ্যাঁ, ওটা কারণও আছে, ওটার কারণও আছে। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ব্যাংকিং না, ইনফ্যাক্ট ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিটা একটু ডিফারেন্ট। ফাইন্যান্সিয়াল বলতে আমি ব্যাংক এবং নন ব্যাংক, আইডিএলসি, লঙ্কা বাংলা, সবার, কারণ ওদের বিজনেসটাই ডিফারেন্ট স্যার। আপনি যদি অপারেটিং সাইকেল দেখেন,
একটা ম্যানুফ্যাকচারিং ফার্মের একটা অপারেটিং সাইকেল থাকে, র মেটেরিয়াল কিনবো, এটা ওয়ার্ক ইন প্রসেসে নিব, ওয়ার্ক ইন প্রসেস থেকে সেল হবে। ব্যাংকের কিন্তু কোনো র মেটেরিয়াল, ইট ইজ আ সার্ভিস ইন্ডাস্ট্রি। ওদের বিজনেসের প্যাটার্নই ডিফারেন্ট। দে টেক মানি ফ্রম ওয়ান পার্সন, প্রোভাইড ইট টু আদার, অ্যান্ড টেক দ্য মার্জিন ইন বিটুইন, স্প্রেড যেটারে বলে আর কি। তো ওদের বিজনেস প্যাটার্নই ডিফারেন্ট, অ্যাজ আ রেজাল্ট ওদের রিপোর্টিংটাও কিন্তু একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, হুইচ মেক সেন্স, হুইচ মেক সেন্স। তো আমাদের কনসিস্টেন্সি প্রিন্সিপালটা কিন্তু সব ইন্ডাস্ট্রির জন্য সেম স্যার, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। মানে আপনি ডেপ্রিসিয়েশনের কথাই যদি বলি, আপনি ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড ফলো করেন সমানভাবে প্রত্যেক বছর। আপনি এটা প্রত্যেক বছর এটাই ইউজ করতে হবে। এমন করা যাবে না স্যার এক বছর আমি ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে করছি, আরেক বছর স্যার এমএসিআরএস মেথডে করছি, আরেক বছর ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে করছি। না স্যার, ইনকনসিস্টেন্ট। এখন বলতে পারেন যে গ্যাপ কি ইনকনসিস্টেন্সিকে ডিসকারেজ করে? 100% করে। কারণ গ্যাপ আসলে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করাই কেন? সো দ্যাট অ্যাজ অ্যান ইনভেস্টর আপনি ইনফ্রম ইনভেস্টমেন্টে যেতে পারেন। তো ইনভেস্টমেন্টে যখন যাবেন আপনি কম্পারেটিভ স্টাডি করবেন না? করবেন তো। আপনি যেই কোম্পানিতে ইনভেস্ট করতে চান তার পিয়ার বা তার কম্পিটিটরের সাথে আপনি তাকে কম্পেয়ার করবেন। তার আগে আপনি কম্পেয়ার করবেন তার গত 5 বছরের ট্রেন্ড। এখন ওর 5 বছরে 5 রকম ডেপ্রিসিয়েশন মেথড, আপনি কম্পেয়ার করতে পারবেন? এটা সম্ভব? তা এটা তো ওয়ান সর্ট অফ ম্যানিপুলেশন। শুধু ডেপ্রিসিয়েশন করেন, আপনি ইনভেন্টরি সেলের কথাই ধরেন, আপনি এক বছর করেন লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, আরেক বছর করতেছেন আপনি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, আরেক বছর আপনি করতেছেন এভারেজিং মেথড, কোনো বছর আপনি স্পেসিফিক মেথড। অ্যাজ এ ইনভেস্টর আমি যখন আপনার ইনভেন্টরি অ্যানালাইসিস করব, আমি তো ট্রেন্ডে মিলাইতে পারবো না, কারণ এক এক বছর এক এক মেথড ফলো করছেন তো আপনি। That is why consistency is very important, because without consistency you cannot compare and make informed decision. Comparability টা নষ্ট হয়ে যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের। ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আসলে আর কোনো ভ্যালু থাকে না, যে পারপাসে মানুষ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আর কি। হ্যাঁ, and এই জন্য বলছি যে সাপোর্ট দ্য ট্রেন্ড অ্যানালাইসিস। হ্যাঁ, ট্রেন্ড অ্যানালাইসিস। এখন আমরা ট্রেন্ড অ্যানালাইসিস আরো সহজ স্যার করে যদি একটা বলি। প্রশ্ন ছিল স্যার, জি খায়রুল আমি সাহেব। আমি অ্যাসেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে মানে বেসড অন দ্য জি ক্রাইটেরিয়া অফ দ্য অ্যাসেট, আমি তো মানে মেথড ডিফারেন্ট ডিফারেন্ট নিতে পারি, তাই না? যেমন যেই অ্যাসেটের ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হয় সেটার ক্ষেত্রে আমি হিস্টোরিক্যালটা থাকতে পারি বেসড অন দ্য কনজারভেটিভ অ্যাপ্রোচ। যদি যেই অ্যাসেটের ভ্যালু ডেপ্রিসিয়েশন হয় সেটার ক্ষেত্রে আমি যদি কনজারভেটিভে থাকি বা আমি হিস্টোরিক্যাল কস্টটা যদি ধরি, সেক্ষেত্রে তো আমার প্রপার অ্যাসেসমেন্ট তো হয় না। সেক্ষেত্রে তো আমি চাইলে মানে কারেন্ট মার্কেট ভ্যালুটাকে ধরতে পারি। সেই সেন্সে আমি বলতে পারি যে ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আমি অ্যাসেটকে মানে ডিফারেন্ট মেথডে তো অ্যাসেস করতে পারি ভ্যালু, তাই না? এটা পারি কিনা আচ্ছা স্যার, এবং সেটাতে কনসিস্টেন্ট আচ্ছা থাকা যায় কিনা? হ্যাঁ না, এখন ভালো প্রশ্ন করছেন। ইউজুয়ালি যেটা হয় যে হিস্টোরিক্যাল কস্ট, কিন্তু যেটা বলছেন যে হিস্টোরিক্যাল কস্ট তো ট্রু না। হিস্টোরিক্যাল কস্ট ইটসেলফ ইজ আ প্রবলেমেটিক মেথড। কেন? আমি তো একটু আগেই বললাম, ইট ইজ নট এট অল রিলেভেন্ট। আপনার ব্যালেন্স শিট অনেক ডাউন সাইজ করে রাখে এটা। 100 কোটি টাকার অ্যাসেট আপনি 50 লক্ষ টাকায় দেখাচ্ছেন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 99 কোটি 50 লাখ টাকা নাই। হ্যাঁ, বাট ইট ইজ মোর অথেন্টিক, দ্যাটস ওয়াই পিপল ফলো দ্যাট আন্ডার কনজারভেটিজম অ্যাপ্রোচ, তাই না? আর যেটা আপনি বলছেন যে স্যার অ্যাসেট টু অ্যাসেট তো মেথড ভ্যারি করে, 100% করে সবাই। কিন্তু আমি ওই যে আপনাকে বলছিলাম যে সব কোম্পানি সব ইন্ডাস্ট্রি কিন্তু হিস্টোরিক্যাল কস্ট অ্যাপ্রোচে যায় না। যেই অ্যাসেট গুলার ভ্যালু মার্কেট থেকে রিলায়েবল ভাবে পাওয়া যায়, ওই অ্যাসেট গুলো আপনি মার্কেট ভ্যালুতেই দেখান। যেমন ধরেন আপনার কিছু শেয়ার আছে, ওইটাও তো অ্যাসেট। আপনার অ্যাজ এ কোম্পানি অন্য কোম্পানিতে মাইনরিটি ইনভেস্টমেন্ট আছে, তো সেটা তো শেয়ার। শেয়ারের প্রাইস তো আপনি মার্কেট থেকে নিতেই পারেন, আপনি হিস্টোরিক্যালি কেন দেখাবেন এটা? কোনগুলাতে প্রবলেম হয়? যে অ্যাসেট গুলার মার্কেট প্রাইস কে বিলিভ করা যায় না, খুব বেশি ফ্লাকচুয়েট করে এবং এটা খুব বেশি আপ ডাউন হয়। এখন ধরেন আপনি ল্যান্ডের ভ্যালু ধরেন, ল্যান্ডের ভ্যালু কিন্তু আসলে দেখবেন যে আমরা অনেক সময় বলি আপনি এত কমে পাইছেন কিভাবে। এখন কে যে কিভাবে নিতে পারে এটা আসলে তার উপরে। কেউ বেশি দামেও নিতে পারবে, দেয়ার ইজ নো বেঞ্চমার্ক ইন আওয়ার কান্ট্রি, দেয়ার ইজ নো ইন্ডেক্স। যেমন আপনার পাশের দেশ মালয়েশিয়াতেও কিন্তু হাউজিং প্রাইসের ইন্ডেক্স আছে, ইন্ডেক্স ফলো করে প্রাইসিং আপ ডাউন করে। আমাদের তো ওরকম কিছু নাই, এটা হচ্ছে আপনার মুখের উপরে। হ্যাঁ, এই জন্য দেখবেন যখন জমি টমি বিক্রি করার সময় হয় আমরা কিন্তু দালালের হাতে ধরাই দিই। এটা হচ্ছে মানে অফ দ্য রেকর্ড বলছি আপনাদেরকে। আমরা বলি না আমার জমিটা আপনি বেচে দেন 5 লাখ টাকা দিব, তো দালাল যারে যেমনে পারে বেচে দেয়। তো এই জায়গাগুলো থেকে আমরা বলি যে যে অ্যাসেট গুলোর মার্কেট ভ্যালুটা আপনি
উইথ সার্টেন লেভেল অফ সার্টেনটি অ্যাসেস করতে পারেন, ওটা আপনি মার্কেট ভ্যালুতে দেখেন, নো প্রবলেম। বাট যেটার মার্কেট ভ্যালু নিয়ে কোয়েশ্চেন আছে, ওটাকে আপনি হিস্টোরিক্যাল কস্ট অ্যাপ্রোচে যাওয়াটা মোর ওয়াইজ। এবং হিস্টোরিক্যাল কস্ট অ্যাপ্রোচে গেলেও একটা সার্টেন টাইম পর পর এটাকে রিভ্যালুয়েশন করবেন, তাহলে মোটামুটি রিলেভেন্সের রিলায়েবিলিটির ভিতর আপনি একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, কনসিস্টেন্সির ক্ষেত্রে আরেকটা কথা বলি, যে স্যার কনসিস্টেন্সি বললেন যে লিফো ফিফো এক একবার এক একটা করা যাবে না। হ্যাঁ, তো এটা কি স্যার কখনো আমি চেঞ্জ করতে পারবো না? 100% পারবেন। আপনি আপনার দীর্ঘদিন স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন মেথড ফলো করতেছেন, এখন হঠাৎ করে আপনার মনে হলো যে কারেন্ট সিনারিওতে এমএসিআরএস উইল বি মোর বেনিফিশিয়াল টু ইউ, আপনি সেটা চেঞ্জ করতে চান, অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন, বাট চেঞ্জ করার আগে আপনাকে অথরিটির পারমিশন নিতে হবে, হুইচ ইজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন যদি পারমিশন দেয়, কি দেখে পারমিশন দিবে? আপনি যে জাস্টিফিকেশন দিচ্ছেন চেঞ্জের জন্য, সেই জাস্টিফিকেশনটা যদি জাস্টিফাইড হয়, রিয়েল কজ, যে হ্যাঁ এটা আসলে একটা ফ্যাক্ট। কিন্তু এর মানে এই না যে প্রত্যেক বছর বছর আপনি পারমিশন নিয়ে প্রত্যেক বছর বছর এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দিবে না। লাইফ টাইমে এক দুইবার হয় এটা, যে আমি আমার মেথডটা চেঞ্জ করতে চাই, ইউ ক্যান ডু দ্যাট উইথ প্রপার পারমিশন। এবং পারমিশনের পাশাপাশি ফুল ডিসক্লোজার দিয়ে ইনভেস্টররা যেন জানে যে আপনি চেঞ্জ করতেছেন মেথড। হ্যাঁ, ইনভেস্টররা জানবে না আপনি চেঞ্জ করে ফেলবেন, সেটা আবার হবে না। ঠিক আছে, এই যে ফুল ডিসক্লোজার, এইটা মানে হলো কোম্পানিতে যা কিছু হচ্ছে আপনি রিপোর্টে ফুললি ডিসক্লোজ করবেন। এখন সেটার সাথে একটা কনফ্লিক্টিং জায়গা আছে, এটাকে বলা হয় ম্যাটেরিয়ালিটি। স্যার সবকিছু ডিসক্লোজ করতে হবে? নট রিয়েলি। যেটা ম্যাটেরিয়াল না, মানে আপনি আপনার এক ক্লায়েন্টের 200 টাকা খাওয়াইছেন, কোম্পানি থেকেই বিল করছেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে স্যার এই 200 করে তো বছরে অনেক টাকা, সেটা তো একবারে রিপোর্ট করবেনই, কিন্তু যদি অ্যামাউন্টটা এরকম সিগনিফিকেন্ট হয় কোম্পানির সাইজের তুলনায়, ওইটা নিয়ে খুব বেশি বদার হওয়ার দরকার নেই, ওইটা একদম ফুল ডিসক্লোজার করতেই হবে, নেসেসারি না। এবং এখন আমি কেমনে বুঝবো কোন ইনফরমেশন ম্যাটেরিয়াল, কোন ইনফরমেশন ম্যাটেরিয়াল না? আমরা একটা সিম্পল কোশ্চেন করি, আমরা বলি ডাজ দ্য ইনফরমেশন ইনফ্লুয়েন্স অ্যান ইনফর্মড রিডার অফ দ্য ফাইন্যান্সিয়াল, মানে যিনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা পড়ছেন সে যদি আপনার ইনভেস্টর হয়, এই ইনফরমেশনটা প্রোভাইড করলে তার ইনভেস্টমেন্ট ডিসিশন প্রভাবিত হবে কিনা? যদি ইনফরমেশনটা পাওয়ার পরে তার ডিসিশন মেকিং এ কোনো ইনফ্লুয়েন্স আসে, দিস ইজ আ ম্যাটেরিয়াল ইনফরমেশন। আর যদি মনে করেন সেও এটা বলে ধুর এটা একটা খুচরা জিনিস, এটা নিয়ে, তার মানে ইট ইজ ইম্যাটেরিয়াল, এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সো ফুল ডিসক্লোজার করবেন, বাট কোনটা, যেগুলো ম্যাটেরিয়াল ইনফরমেশন, কোনো ম্যাটেরিয়াল ইনফরমেশন যেন আপনার রিপোর্ট থেকে বাদ না যায়। হ্যাঁ, ইউ মাইট আস্ক যে হাউ টু ম্যানেজ দ্য স্ট্যান্ডার্ড অফ ফুল ডিসক্লোজার, দেয়ার আর সেভারাল মেথডস। আপনি প্যারেনথেটিক্যাল মেথডে যেতে পারেন, আপনি সাপোর্টিং স্কেডিউল মেথড ফলো করতে পারেন, আপনি ক্রস রেফারেন্সিং এ যেতে পারেন, আপনি ফুটনোটস এ যেতে পারেন। তবে ভালো কোম্পানি যারা, যারা অ্যানুয়াল রিপোর্টটা হাতে নিয়ে দেখবেন এরকম মোটা, গ্রামীণ ফোনেরটা দেখেন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এরটা দেখেন, ভালো ভালো কোম্পানি যারা, ব্যাংক গুলা দেখেন, যেগুলো ভালো ভালো ব্যাংক, মোস্টলি ব্যাংক গুলোর অ্যানুয়াল রিপোর্ট কিন্তু অনেক মোটা হয়। এরা কিন্তু কোনো একটা মেথডে ডিসক্লোজ করে না, এরা কিন্তু সবগুলা মেথড ফলো করে, যেখানে প্যারেন্থেটিক্যাল প্রয়োজন ওখানে প্যারেন্থেটিক্যাল। ও বাই দা ওয়ে, আপনাদেরকে একটু এই মেথড গুলা দেখাই। প্যারেন্থেটিক মানে হলো ব্র্যাকেটের মধ্যে দেওয়া। হ্যাঁ, এই যে additional information is included directly on the face of the financial statement in brackets। যেমন আপনি ব্যালেন্স শিটে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট দেখাচ্ছেন, ইকুইপমেন্ট 10 লাখ টাকা, লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, নেট ইকুইপমেন্ট 6 লাখ। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? ব্র্যাকেটে আপনি 4 লাখ দিয়ে, ইনভেস্টর বুঝলো। এবং এটা কিন্তু শর্ট, এটার জন্য এক লাইন এক্সট্রা লিখতে হয় নাই, এটা কনসাইজ, খুবই সংক্ষিপ্ত, এবং এটা রিডারকে কোন রকম নোট টোট খুঁজতে বাধ্য করে না, বা আপনি 8-10 লাইন লিখছে কষ্ট করে ওটা পড়তে হবে ওই ঝামেলাও নাই। দিস ইজ দ্য বেনিফিট অফ প্যারেন্থেটিক্যাল ইনফরমেশন। যেমন আপনি এইটাই দেখেন, আমি শুধু বলতে পারতাম ইনভেন্টরি 50 লাখ, এতটুকু বললেই কিন্তু হয়ে যায়। আমি ব্র্যাকেটে একটু ফিফোটা বলে দিলাম, ব্র্যাকেট প্যারেন্থেটিক্যালি, এটা কিন্তু ইনভেস্টরদেরকে বা রিডারদেরকে হেল্প করলো। ও আচ্ছা, আপনি ফিফো মেথডে করছেন, এটার জন্য কি এক লাইন বেশি লিখতে হয়েছে? না, it is short, it is concise, and it helps reader to get a quick note about the company। এবং যদি বলেন যে why it is used, I just explain, দাঁড়ান এটাকে আমি একটু উপরে
আচ্ছা, যখন ইনফরমেশনটা খুব এসেনশিয়াল এবং ব্রিফ, তখন আমরা বলি এটা ব্র্যাকেটে দিয়ে দেন। জরুরি ইনফরমেশন এবং ছোট, দিয়ে দেন ব্র্যাকেটে, অসুবিধা কি? ওয়াইন ক্ল্যারিটি ইমপ্রুভস কম্পারেবিলিটি। আপনি যখন ক্ল্যারিটি দিবেন, কম্পেয়ার করাটা কিন্তু ইজি হয়। ও আচ্ছা, ফিফো, তাহলে আমি কম্পেয়ার করার সময় দ্যাট উইল হেল্প মি। এবং এটা সবচেয়ে হেল্পফুল হয় কখন? যখন ডিটেলটা খুব স্মল, ছোট একটা ডিটেল, এটা দিয়ে দিলে আপনার কোনো ক্ষতি নেই। প্যারেন্থেটিক আপনি যে কোনো অ্যানুয়াল রিপোর্টে দেখবেন অনেক ইনফরমেশন ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেন। হ্যাঁ, দিস ইজ ওয়ান অ্যাপ্রোচ। আপনি প্যারেন্থেটিকের বাইরে সাপোর্টিং স্কেডিউল দিতে পারেন। ওই যে আপনি বলছেন আমি তো ডেপ্রিসিয়েশন এই মেথড ফলো করি, আপনি তো আসলে অ্যানুয়াল রিপোর্টে শুধু কি করেন? প্রপার্টি প্ল্যান্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4 লাখ দেখাই দিলেন। এই 4 লাখের ব্রেকডাউন যদি আপনি চান, আপনি সাপোর্টিং স্কেডিউলে দেখাই দিতে পারেন যে 4 লাখ কিভাবে আসছে, ইয়ার 1-এ কত, ইয়ার 2-তে কত, কত পার্সেন্ট করে করে আসছে। আপনি একটা ডিটেইল ব্রেকডাউন দিয়ে দিলেন। ইউ ক্যান ডু স্যার এটা দ্যাট। তো ব্যালেন্স শিটের স্যার শিডিউলে তো থাকেই স্যার এটা। ওই যে এটা সাপোর্টিং স্কেডিউল, বাট দিতেই হ্যাঁ হবে এমন শিডিউলে কোনো কথা নেই। বুঝতে পারছেন? দিলে ইট ইজ আ ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এখন যদি বলেন যে স্যার আমি সাপোর্টিং স্কেডিউলও দিই নেই, আমি প্যারেন্থেটিক্যালিও দিই নাই, দ্যাট ইজ আ প্রবলেম। আপনি হাইড করতেছেন ইনফরমেশন। সাধারণত ভালো কোম্পানিগুলো কিন্তু কি করে? সাপোর্টিং স্কেডিউলে ডেপ্রিসিয়েশন স্কেডিউল দিয়ে দেয়। আপনি বহু অ্যানুয়াল রিপোর্ট আছে, স্পেশালি টেক্সটাইল গুলা যেগুলো লস মেকিং, দেখবেন যে অ্যানুয়াল রিপোর্ট এতটুকু, এই হার্ডলি 20-22 পাতা, চিকন পাতলা। ওদের দেখবেন যে ডেপ্রিসিয়েশন স্কেডিউল প্রপারলি নেই, নাই, করে নাই। আবার ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল স্কেডিউল কিন্তু খুব কম কোম্পানিই দেয়, এবং ভালো কোম্পানিও দেয় না। যেমন আপনি যদি এখন চান আমার অ্যাকাউন্টস রিসিভেবল 20 লাখ, আমি এটা সাপোর্টিং স্কেডিউল দিয়ে দিতে চাই, কাস্টমার এর কাছে এত, কাস্টমার বি এর কাছে এত, সি এর কাছে এত, আদারের কাছে এত, ফাইন। এবং সাথে এজিং স্কেডিউলও দিয়ে দিতে চাই, যে কোন অ্যাকাউন্টস রিসিভেবলটার বয়স কতদিন, কোনটা 30 দিন, কোনটা 60 দিন, কোনটা 180 90 দিন দিন বা প্লাস। 90 দিন, 100, 1 তবে বছর উপরে। আপনি মানে ম্যাক্সিমাম অ্যানুয়াল রিপোর্টে এই স্কেডিউলটা পাবেন না, এজিং স্কেডিউল বা অ্যাকাউন্টস রিসিভেবল কার কাছে কত পানি স্কেডিউল পাবেন না। দে হাইড ইট। হাইড করার কিছু কিন্তু কারণ আছে, স্পেশালি ম্যানুফ্যাকচারিং ফার্ম যারা, তারা কম্পিটিটরদেরকে আসলে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো ডিসকাস করতে চায় না। এবং কত দিনের এইজিং এটা আরো দিতে চায় না। হ্যাঁ, বাট দিলে দ্যাট ইমপ্রুভস দ্য ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, দ্যাটস ইট, আর কিছু না। আবার অনেক কোম্পানি দেখবেন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বলে 10 কোটি টাকা দেখায় দেয়। এর মধ্যে এখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, প্রপার্টি তো বহু রকমের পায়, কোন প্রপার্টির কথা বলতেছেন চাইলে আপনি ব্রেকডাউন দিয়ে দিতে পারেন। যেমন ল্যান্ড আছে, কিছু বিল্ডিং আছে, মেশিনারিজ আছে, ভেহিকলস আছে, আপনি ডিসক্লোজ করে দেন প্রপারলি, হ্যাঁ, আন্ডার সাপোর্টিং স্কেডিউল। আবার পিপিটা কত তারিখে কিনা হয় সেটাও বলে না, সেটা তো ধরুন গ্রোসলি 1 বছরে হচ্ছে ডিপ্রিসিয়েশন দেখানো হয়ে যায়। হ্যাঁ, দ্যাটস ওয়াই ফুল দেখা ডিসক্লোজার প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো। আচ্ছা, ক্রস রেফারেন্সিং ইজ ভেরি পপুলার। এইটা মোটামুটি কোম্পানিগুলো করে, নোট দিয়ে দেওয়া আর কি, নোট, যে আমার লং টার্ম ডেট আছে 1 কোটি টাকা, এখন এটা ডিটেল কি আমরা বলছি যে ভাই সি নোট নাম্বার 5। আপনি নোট নাম্বার 5-এ যান, দেখবেন ওখানে 10-20-10-12 লাইন লিখে রাখছে কোন ব্যাংক থেকে লোন নিছে, কত সালে নিছে, ইন্টারেস্ট রেট কত, ম্যাচিউরড হবে কত, এটার কোনো রিশেডিউলিং এর প্ল্যান আছে কিনা, ডিটেল, মোটামুটি ডিটেল ওখানে থাকে। কোলাটেরাল আছে কিনা, কোভেন্যান্ট আছে কিনা। এটা একটু প্রবলেম কি, এটা পড়তে হয় আর কি, 10-12 লাইন, 15 লাইন, কোনো কোনো নোট আবার দেখা যায় যে 1-2 পাতাও হয়। যেমন আপনারা যদি দেখেন যে ট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটাকে বলি ট্যাক্স আর কি, আরে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, আপনি যখন দেখবেন ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি, অনেকে কিন্তু নোট দেয় যে নোট সি নোট নাম্বার 4। এই নোট নাম্বার 4-এ গেলে দেখবেন লেখা আর শেষ হচ্ছে না, হিউজ লেখা, যে ডেফার্ড ট্যাক্সটা কেন লায়াবিলিটি আকারে দেখাচ্ছেন, এটা কত বছর ধরে জমছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ডিফার ট্যাক্স অ্যাসেট আছে, ডিফার লাইবিলিটিস আছে, তারপর কারেন্ট অ্যাসেট অনেকগুলা নোটস দিয়ে ওইখানে একটা ব্যালেন্স শিটে আসে স্যার। তো এটা আসলে ইনভেস্টররা একটু বিরক্ত হয়, পড়তে চায় না, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু খুব ইউজফুল। যারা আসলে ট্রুলি একটা কোম্পানি সম্পর্কে জানতে চায়, নোট ইজ এ ভেরি ইউজফুল প্লেস টু নো অ্যাবাউট দ্য কোম্পানি, নোট ভালো। আবার অনেকে নোট পছন্দ না করে বলে যে ফুটনোটে দিয়ে দেয়। ওই দেখবেন যে ধরেন আপনি কোন অ্যাকাউন্টিং পলিসি ফলো করতেছেন, নিচে দিয়ে একদম পাতার নিচে দিয়ে ফুট, পায়ের কাছে আর কি,
ছোট্ট করে নোটে লিখে দেয় আমি রেভিনিউ রিকগনিশন মেথড, ডেপ্রিসিয়েশন মেথড এভাবে বলে দিচ্ছি। আবার ধরেন ফিফোটা ব্র্যাকেটে না দিয়ে নিচে নোটে লিখে দিলাম, উপরে দুটো স্টার দিয়ে রাখছি, নিচেও দুটো স্টার দিয়ে লিখে দিচ্ছি উই ফলো দ্য ফিফো মেথড। ফুটনোট আকারেও দেয়, দিতে পারে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ দিতে পারে। তো দিস আর দ্য মেথড। এবং ফুটনোটের ক্ষেত্রে সবচেয়ে পপুলার কনসেপ্ট কি? কন্টিনজেন্ট লাইবিলিটি স্যার। আপনি দেখবেন অনেক কোম্পানির কিন্তু মামলা চলমান থাকে। গ্রামীণফোন ইজ এ ক্লাসিক এক্সাম্পল। হ্যাঁ, ওদের স্পেকট্রাম ফ্রি নিয়ে কিন্তু গভর্নমেন্টের সাথে মামলা চলতেছে। তো এই মামলায় হারলে তাদের একটা বিরাট অঙ্কের টাকা কিন্তু দিতে হবে, দিতে হবে না? দিতে হবে। So, এটা লাইবিলিটি হতে পারে কন্টিনজেন্ট। কন্টিনজেন্ট মানে শর্ত সাপেক্ষে, যদি মামলায় হারি। তা আমি কি করতে পারি? আমি আমার এই লস রুটেরটা নিচে ফুটনোটে দিয়ে দিতে পারি, যদি আমি হারি দ্য কন্টিনজেন্ট লাইবিলিটি ইজ দ্যাট অ্যামাউন্ট। ঠিক আছে, আপনি চাইলে এটা ফুটনোটে দিয়ে দিতে পারেন। এবং আমরা বলি অনেক কোম্পানি কিন্তু তাদের বিভিন্ন রকমের লস উঠ থাকে, এগুলো এক্সপ্লোর করে না। এটা করতে হবে, এটা 100% বলতে হবে ইনভেস্টরদেরকে বা যারা আপনার কোম্পানির রিপোর্ট করবে, যে আপনার যদি কোনো রকমের কন্টিনজেন্ট লাইবিলিটি থাকে, ইউ মাস্ট 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 ফুললি ডিসক্লোজ দ্য কন্টিনজেন্ট লাইবিলিটি, বিকজ এটার উপর বেস করে আমার ইনভেস্টমেন্ট ডিসিশন ম্যাটার করবে। তো ইট ইজ আ ম্যাটেরিয়াল ইনফরমেশন, ইউ হ্যাভ টু গিভ ইট। ঠিক আছে, ম্যাটেরিয়ালিটি আমরা অলরেডি কথা বলছি। একটু আগে ব্যাংক নিয়ে খায়রুল সাহেব বলছিলেন, এটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের সাথে রিলেভেন্ট, যে এক এক ইন্ডাস্ট্রি আসলে রিপোর্টিং এক এক রকম করতেই পারে, কারণ ইন্ডাস্ট্রির রুলস আলাদা, রেগুলেশনস আলাদা। যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রির বাংলাদেশ ব্যাংকের প্রভিশনের রুলসে চলে, ওরা গভর্নমেন্ট নয়, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে চলে। খুব স্বাভাবিকভাবেই ওদের 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 অ্যাকাউন্টিং গাইডলাইনটা এই রেগুলেশনের সাথে লিঙ্কড হয়ে যায়, কিভাবে করবে। সো ইন্ডাস্ট্রি প্র্যাকটিস ম্যাটার্স। এটা জাস্ট জেনারেলি স্পিকিং আমি জানানোর জন্য আপনাদেরকে দিলাম। ট্রানজেকশনটা মনিটারি অ্যাপ্রোচের মতো, তার মানে রেকর্ড ট্রানজেকশন দ্যাট এফেক্ট দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য এন্টিটি, দ্যাটস ইট। যেই যে ট্রানজেকশন আপনার কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশনকে এফেক্ট করবে, সেটাই আপনি ট্রানজেকশন অ্যাপ্রোচে রেকর্ড করবেন। আর যেটা আপনার কোনো মনিটারি ভ্যালু নেই, আমি আগেও বলে আসছি, ওটা কখনো রেকর্ড করবেন না। তবে সেটা যদি ম্যাটেরিয়াল ইনফরমেশন হয়, যে আপনাকে অ্যাজ এন ইনভেস্টর এফেক্ট করবে ডিসিশন মেকিং এ, সেটা ফুল ডিসক্লোজার প্রিন্সিপালের আন্ডারে আপনাকে ফুললি ডিসক্লোজ করতে হবে। সো ক্যাশ অ্যাক্রুয়াল আমরা অলরেডি করলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু আগামী 2 দিন আমরা কি করব সেটার একটা ব্রিফটা একটু বলে দিই। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফাউন্ডেশন বলেন, প্রিন্সিপাল বলেন, ফাউন্ডেশন তো আগের দিনই আমরা দিয়েছি। আর নেক্সট 2টা ক্লাস হয়তো আমাদের লাগবে একেবারে থরুলি এটা শেষ করে ফেলতে। এখন আমরা একটু অ্যানালাইসিসে যাব, বাট অ্যানালাইসিসটা যেহেতু অনেক রাত হয়ে গেছে, কোন মুডে যাব সেটা আপনাদেরকে একটু আমি গাইড করে দিই। এই যে এইটা, দিস ইজ আওয়ার প্ল্যান। হ্যাঁ, যে আমরা রেশিও অ্যানালাইসিস তো আসলে মূল জায়গা। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করলে আমরা রেশিও অ্যানালাইসিসকে বোঝাই। অনেক রকম রেশিও থাকে, আমরা এটাকে 5 ভাগে ভাগ করে নিব। আমরা আসলে একটা কোম্পানির সাউন্ড হেলথ আছে কিনা, কোম্পানি ভালো কিনা, এটা বোঝার জন্য 5 ধরনের রেশিও দেখলে মোটামুটি আপনি ওই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে অ্যানালাইজ করে কোম্পানি সম্পর্কে কমেন্ট করতে পারবেন। ওয়ান ইজ লিকুইডিটি রেশিও। লিকুইডিটি মানে আপনার কারেন্ট অব্লিগেশন, এটা আমরা পরে ডিসকাস করব। লিকুইডিটি রেশিও গুলোতে আমরা ফোকাস করব। লেভারেজ রেশিও, তার মানে আরো সহজ করে যদি বলি, আপনার লং টার্ম যে ডেট আছে সেটা পে করার মতো অ্যাবিলিটি আপনার আছে কিনা, আমরা ওটা বুঝতে চাই। লিকুইডিটি রেশিও, পরে লেভারেজ রেশিও। আপনার প্রফিটেবিলিটি কেমন সেটা আমরা মেজার করতে চাই, প্রফিটেবিলিটি রেশিও। ইনভেস্টর ফোকাস রেশিও, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টররা কোন কোন রেশিও দেখে ইনভেস্টমেন্টে যায়, এটা মূলত স্টক মার্কেটের কথা আমরা বলছি, যেমন পি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও, হ্যাঁ, ক্যাশ পে আউট রেশিও, ইত্যাদি ইত্যাদি, ইনভেস্টর ফোকাস রেশিও গুলা। এবং ফাইনালি সবচেয়ে হেলদি যে রেশিওটা, ক্যাশ ফ্লো রেশিও। অ্যাজ এ কোম্পানি আপনার ক্যাশ ফ্লো জেনারেট করার অ্যাবিলিটি কেমন, আপনি ক্যাশ ফ্লোটা হেলদি ওয়েতে জেনারেট করেন কিনা, সেটা আমরা ক্যাশ ফ্লো রেশিও দিয়ে দেখবো। তার মানে 5টা ভাগে ভাগ করে দিলাম। আশা করি কালকে আমরা লিকুইডিটি লেভারেজ এই দুইটা কভার করে ফেলতে পারবো। আর একটা ক্লাস পেলে আমরা প্রফিটেবিলিটি, ইনভেস্টর ফোকাস, ক্যাশ ফ্লো শেষ করে নিতে পারবো। মোটামুটি আমরা প্যাক করে ফেলতে পারবো আর কি এফএস এটা। হ্যাঁ, হোপফুলি। তবে বিফোর উই হেড ইনটু দিস লিকুইডিটি, 2টা বা 3টা, ম্যাক্সিমাম 2টা বা 3টা ক্লাস লাগবে, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে প্যাক করে দিব। কারণ কি, যেমন ধরেন আমি এই চ্যাপ্টারটা কিন্তু আপনাদেরকে দেখাবো, বেসিক্স অফ অ্যানালাইসিস। মানে আপনি ধরেই কি রেশিও অ্যানালাইসিস করবেন? উই নেভার ডু দ্যাট।
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রথম কাজ যেটা করতে হয় সেটাকে আমরা বলি কমন সাইজিং অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনারা আগে কমন সাইজ করা শিখতে হবে, যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে কমন সাইজ করতে পারেন কিনা। এই কমন সাইজ দুই রকমের হয়, ভার্টিক্যালি কমন সাইজ, হরাইজন্টালি কমন সাইজ। আমরা শুরু করব এখান থেকে, দেন রেশিওতে ট্যাগ হবে, ঠিক আছে? তো সো ফার এনি কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন। জি প্লিজ। স্যার আমি আজকে নিউ জয়েন করছি, আজকে ক্লাস করছি আর কি। তো আমার জি। একটা কয়েকটা ব্যালেন্স শিটের বিষয়টা জানার আছে, মানে এটা বলা ঠিক হবে না জানি না। আইএস ক্লাসটা কে নেবে স্যার? আইএস আইফারএস? আচ্ছা, এইটা আমি বলতে পারছি না, কথা সাজেশন কথা ঠিক বলতে আছে? সাজেশন কথা এটা বলতে আপনাদের একটু ওই যে মানে ওনাদের সাথে কথা সরি, বলতে হ্যাঁ হবে, ঠিক বুঝতে আছে? বুঝতে 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 পারছি, আমি সাজেশনের কথা ঠিক বলবো। আছে মেহেদি সাহেব। হুম। So if there is no further query, we'll finish today and hope to see you soon. Till then, stay well and good luck to all of you. Allah Hafiz. আসসালামু আলাইকুম। Assalamu alaikum.